আমার মোবাইলটা শুভ সন্ধ্যা সকলকে, গুড ইভিনিং। আমরা আবার আজকে চেষ্টা করছি, কি হবে জানি না, যতক্ষণ না পুরোটা শেষ হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না, কারণ সেই যন্ত্রের যন্ত্রণা চলছে। তো আজকে চেষ্টা করছি, আমরা দেখা যাক কতটা সাকসেসফুল হই। গুড ইভিনিং সকলকে। আমরা আজকে আবার এসেছি সুন্দরবন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানানোর জন্য। আর আপনাদের অভিজ্ঞতা যদি এ বিষয়ে কিছু থাকে, কিছু কমেন্ট আমাদের কথার উপর যা বা আমাদের আলোচনার উপর যা আসবে, সেগুলো নিয়েও আমরা চেষ্টা করব আলোচনা করতে আজকের দিনে। সুন্দরবন সম্পর্কে বিগত বেশ কিছু বছর ধরে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে এবং গত প্রায় 1 মাস ধরে নিয়মিত সুন্দরবন যাওয়ার সুবাদে আমরা যা প্রত্যক্ষ করেছি, সেগুলো আজকে আপনাদের সামনে স্লাইডের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি, এখন জাস্ট 5টা বাজে, একটু অপেক্ষা করছি। আমি জানি এই সময়টা যে খুব যে কনভিনিয়েন্ট তা নয়, অনেকেই আমাদেরকে বলছেন যে রাত্রিবেলা 8টার সময় করলে ভালো হয়, কিন্তু এই সময়টায় আমাদের মনে হয় যে আমাদের অফিসে অ্যাকচুয়ালি একসাথে আমরা থাকি এই সময়টা, সেই জন্য মনে হয় এই সময়টা করলে আমাদের একটু সুবিধা হয়, সেই জন্য 5টার সময়টা বেছে নিয়েছি। আপনাদের যদি একটু অল্প সময় যদি দেন, দিয়ে যদি একটু শোনেন তাহলে ভালো লাগবে। আর 96 সালের পর থেকে সুন্দরবনের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের মাস্টার্স, যখন আমার মাস্টার্স হয়, জয়ন্তদা তো আরো অনেক আগে থেকে, মাস্টার্সের সময় থেকেই অ্যাকচুয়ালি সুন্দরবনের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ে। শুধু বেড়াতে যাওয়ার জন্য নয়, সুন্দরবনে বিভিন্ন যে বায়োডাইভার্সিটি আছে এবং ফিজিক্যাল যে ফিচার্সগুলো, এটা একটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা, আমাদের কলকাতা থেকে মাত্র 80-90 কিলোমিটার দূরেই এরকম একটা স্থান, সেইটা একটা গবেষণার জায়গা তো বটেই। তো সেই জায়গা চিনতে, সেই জায়গা দেখতে আমরা বহুদিন ধরেই আমরা সুন্দরবনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। আর জয়ন্তদা তো অনেক আগে থেকেই যুক্ত হয়ে আছে এই সুন্দরবনের সঙ্গে। হ্যাঁ, আমরা আছে বেশ কয়েকজন লোক ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। একটু বলবেন যে আমাদের আওয়াজটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আজকে অবশ্য আমাদেরকে দেখার সুযোগটা বা আমরা আপনাদের পর্দার সামনে আসার সুযোগটা আমাদের খুব কম। মূলত যেটা বললাম সেটা স্লাইডের সাহায্যেই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দরবনের প্রকৃত অবস্থাটা কি এবং সুন্দরবন উন্নয়নের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে এর একটা ফলাফল আমরা পেতে পারি। হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, আমিন আছে, ও বলছে আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, বন্দনা দিও বলছেন যে খুব ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, সৌমিত্র দা আছে। আচ্ছা, আমরা শর্মিষ্ঠা সেন, শ্বেতাদি এসছেন, শ্বেতাদি সবসময় প্রথমেই থাকেন। শ্বেতাদি কিরাম আছো? অনেকদিন এমনি যোগাযোগ হয় না। আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে ভালোভাবে, অনেকেই বলছেন। আমার মনে হয় আমরা এবারে শুরু করি আমাদের প্রেজেন্টেশনটা। আচ্ছা, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করব। আজকে আমরা যে আলোচনাটা আপনাদের সামনে রাখছি তার একটা শীর্ষক বা টাইটেল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সুন্দরবন, দ্য বায়োডাইভার্সিটি আন্ডার ক্রাইসিস, রিসেন্ট ফেনোমেনা। অর্থাৎ সুন্দরবনের বায়োডাইভার্সিটি কেন ক্রাইসিসের মধ্যে এসেছে এবং এই বিগত বেশ কয়েক বছর ধরে সুন্দরবনে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটেছে, এই প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে দিয়ে কি ধরনের বিপর্যয় মানুষকে ফেস করতে হয়েছে বা হচ্ছে, সেই সম্পর্কে একটু আলোচনা করব এবং তার পাশাপাশি এই বিপর্যয় মোকাবিলার জন্য আমাদের কি করা উচিত সেই সম্পর্কে আমরা আমাদের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি, আমরা পেশায়
ভূগোল বিষয়ের শিক্ষক। ফলে স্বাভাবিকভাবে সুন্দরবনের একটা পরিবেশ সম্পর্কে ধারণা এবং সেই পরিবেশের উন্নয়ন সম্পর্কে আমাদের কি মতামত সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। কিন্তু যেহেতু সুন্দরবন একটা অন্য ধরনের বায়োডাইভার্সিটি, এখানে শুধুমাত্র ভূগোলের জ্ঞান হলেই চলবে না, সেই সঙ্গে আরও অন্যান্য ডিসিপ্লিনের মানুষদেরও প্রয়োজন। সবাইকে নিয়েই এই সম্মিলিত একটা প্রকল্প বা পরিকল্পনা গ্রহণ করতে পারলে তবেই সুন্দরবনের দীর্ঘমেয়াদী উন্নয়ন কিন্তু সম্ভব হবে। যাই হোক, আমরা শুরু করছি সুন্দরবন দ্য বায়োডাইভার্সিটি আন্ডার ক্রাইসিস, রিসেন্ট ফেনোমেনা। এখন সুন্দরবন বলতে প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে সুন্দরী গাছ, এবং আপনারা জানেন সুন্দরী গাছ সুন্দরবন থেকে লুপ্ত হয়ে গেছে। কেন লুপ্ত হয়েছে সেটা বলার আগে সুন্দরী গাছ সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে সুন্দরী গাছ অত্যন্ত শক্ত কাঠের বা শক্ত কাণ্ডের দ্বারা সুগঠিত একটি গাছ। এর সর্বাধিক উচ্চতা রেকর্ডেড আছে প্রায় 70 ফুট, এবং সুন্দরবনের যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোর একেবারে উঁচু জায়গাতে সুন্দরী গাছ সৃষ্টি হয়েছিল। অর্থাৎ বদ্বীপ গঠনের একটা বিশেষ পর্যায়ে সুন্দরবনে সুন্দরী গাছ প্রচুর পরিমাণে সৃষ্টি হয়েছিল। এবং আপনাদের ছবির ডান দিকে যে গাছের কাণ্ডটি এবং তার নিচের অংশটি দেখানো হয়েছে, এখানে দেখবেন অনেকগুলো শ্বাসমূল বা নিউম্যাটোফোসের পাশাপাশি এই গাছের যে কাণ্ডটা মাটির সাথে যখন মিশেছে তখন ছড়িয়ে গিয়ে মাটিতে মিশেছে। এই ধরনের রুটকে বলা হয় বাট্রেস রুট। আপনারা জানেন যে ম্যানগ্রোভের যে সমস্ত ট্রি স্পিসিসগুলো রয়েছে সেগুলো মাটির নিচে অতিরিক্ত নুন থাকার জন্য এবং কাদার পরিমাণ বেশি থাকার জন্য, মাটির পোরোসিটি বা সচ্ছিদ্রতা খুব কম থাকার জন্য মাটির ভেতর থেকে এই শেকড়গুলো অক্সিজেন নিতে পারে না। এছাড়াও যেহেতু মাটি অত্যন্ত নরম, সেই জন্য গাছের যে শেকড়টা মাটির খুব গভীরে পৌঁছতে পারে না। ফলে শেকড়গুলোকে ছড়িয়ে দেয় যাতে মাটির উপর আঁকড়ে ধরে থাকতে পারে, এবং একই সাথে সেই শেকড়ের বিভিন্ন অংশ থেকে শ্বাসমূল, ঠেসমূল এগুলো একেবারে মাটির উপরে উঠে আসে। সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেওয়ার ক্ষমতা এই রুটগুলোর কিন্তু রয়েছে। ফলে এই বিশেষ ধরনের শ্বাসমূল এবং ঠেসমূল নিয়েই কিন্তু আমাদের সুন্দরবন গঠিত হয়েছে। যদিও সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবন, কিন্তু আজ সুন্দরবনে সুন্দরী গাছ প্রায় নেই বললেই চলে। সুতরাং এই জায়গাটা থেকে যখন আমরা শুরুটা করছি তখন আপনারা বুঝতেই পারবেন যে সুন্দরবনের বর্তমান অবস্থাটা কি রকম। এখন এই সুন্দরবনকে আমরা একটা ইকো রিজিয়ন হিসাবে কল্পনা করেছি। দেখুন, ইকো রিজিয়ন বলতে একটা এমন একটা অঞ্চলকে বলা হয়েছে যেটা ইকোলজিক্যালি এবং জিওগ্রাফিক্যালি স্পেশাল। এটা এমন একটা অঞ্চল যেখানে যে জীব বৈচিত্র্য গঠিত হয়েছে সেই জীব বৈচিত্র্য যতটুকু জায়গা নিয়ে গঠিত হয়েছে তার আশেপাশে এই ধরনের জীব বৈচিত্র্যের কোনো রকম অংশ কিন্তু দেখা যাবে না। অর্থাৎ এটা সম্পূর্ণভাবেই একটা ইউনিক টাইপ অফ বায়োডাইভার্সিটি রিজিয়ন, যেটাকে ইকো রিজিয়ন হিসেবে আমরা কল্পনা করেছি, যেখানে জীব অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের সংস্পর্শে প্রাকৃতিক পরিবেশ একটা অদ্ভুত একটা সিনক্রোনাইজেশন বা সমাপতন ঘটিয়েছে, যেটা কিন্তু পৃথিবীর খুব কম অঞ্চলেই দেখা যায়। এই জন্য সুন্দরবনকে আমরা একটা ইকো রিজিয়ন হিসাবে কল্পনা করতে পারি। এবং আপনাদের বাঁদিকের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একেবারে বাঁদিকে ম্যানগ্রোভের জঙ্গল, তারপরে একটা মাটির যে জায়গা রয়েছে এটাকে টাইডাল ফ্ল্যাট বলা হয়, এবং এই টাইডাল ফ্ল্যাটের উপর ছোট ছোট ঘাস আছে
বুঝতেই পাচ্ছেন এটা সিক্ত বা ভেজা অবস্থায় রয়েছে, অর্থাৎ এটা রেগুলার ইনান্ডেটেড হয় দিনে দুবার করে জোয়ারের প্রভাবে, আবার এক্সপোজড হয়ে যায় ভাটার সময়, এরকম একটা পরিবেশ। আর ডান দিকে যে ছবিটি রয়েছে সেখানে একটি ছোট্ট কিংফিশারকে দেখা যাচ্ছে, এবং তার চারপাশে অর্থাৎ তাকে ঘিরে যে জঙ্গলটা রয়েছে, জঙ্গলের ঘনত্বটা একবার আপনারা দেখার চেষ্টা করুন, অর্থাৎ সুন্দরবনের জঙ্গল কতটা ঘন হতে পারে। এইবার আসছি সেই মানচিত্রটা যেটা এই সুন্দরবন ইকো রিজিয়নকে পলিটিক্যালি দুটো ভাগে ভাগ করেছে। আমরা জানি যে সুন্দরবন মূলত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে নিয়েই গঠিত হয়েছে। যখন এই আনডিভাইডেড অর্থাৎ অবিভক্ত সুন্দরবন ছিল, তখন তার আয়তন ছিল 25,500 বর্গ কিলোমিটার। দেশ বিভাগের পর এই 25,500 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 16,000 বর্গ কিলোমিটার আমরা কিন্তু চলে গেল বাংলাদেশের দিকে, এবং বাকি 9,000 বর্গ কিলোমিটার, 9,000-এর একটু বেশি বর্গ কিলোমিটার সেটা আমরা পেলাম ভারতীয় অংশে। ফলে বাংলাদেশে চলে গেল মূল সুন্দরবনের টোটাল সুন্দরবনের 60%, এবং আমরা ভারতীয়রা পেলাম সুন্দরবনের 40% অঞ্চল। এবং শুধু তাই নয়, যে বাংলাদেশের যে সুন্দরবনের যে জায়গাটা রয়েছে সেখানে যদি আমরা জঙ্গলের পরিমাণটাও দেখি, স্বাভাবিকভাবে জঙ্গলটাও 60-40 এইভাবেই কিন্তু বিভক্ত হয়েছে। এবং ভারতীয় সুন্দরবনে যে আমরা 4,264 বর্গ কিলোমিটার হচ্ছে সুন্দরবন ফরেস্ট বা রিজার্ভ ফরেস্ট যেটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এই রিজার্ভ ফরেস্টের মধ্যে অ্যাকচুয়াল এরিয়াটা কিন্তু 2,344 বর্গ কিলোমিটার। অর্থাৎ যে 25,500 বর্গ কিলোমিটারের সুন্দরবনের হিসাবটা আমরা অবিভক্ত অবস্থায় দিচ্ছিলাম, তার মধ্যে 9,630 কিলোমিটার ভারতীয়। এই 9,630 কিলোমিটারের মধ্যে 4,264 কিলোমিটার হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, আর বাকি অংশটা কিন্তু রিক্লেমড পার্ট অফ সুন্দরবন, যেখানে মানুষ থাকে। অর্থাৎ এই 102টি দ্বীপ নিয়ে গঠিত সুন্দরবনের 54টি দ্বীপে মানুষ বসবাস করে। সেই 54টি দ্বীপ প্রায় 5,000 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে অধিকার করে রয়েছে। আর মূল যে জঙ্গলের জায়গাটা কিন্তু 2,344 বর্গ কিলোমিটার। আচ্ছা, একটা প্রশ্ন এসছে, ছোট্ট করে বলে নিই। শুভ্র মুখার্জি জিজ্ঞেস করছেন বাংলাদেশের ডিফরেস্টেশন কিরকম। এখন এই যে মানচিত্রটা আপনারা দেখছেন, এইটা দেখলেই কিন্তু কিছুটা আপনারা আন্দাজ পাবেন। সেটাতেই আপনারা দেখুন বাংলাদেশে কতটা, এই যে সবুজ অংশ যেটা ডার্ক গ্রিন কালার যে অংশটা, সেটা অনেকটা বেশি রয়েছে। এবং এরা বাংলাদেশ এটার নাম দিয়েছে সুন্দরবন ইম্প্যাক্ট জোন। এটার অবস্থা খারাপ ছিল একটা সময়, কিন্তু তারপরে একটা জিনিস হয়েছে, এরা কিন্তু সুন্দরবনকে একদম টাচ করেনি, যেরাম ছিল সেরাম ভাবে রেখে দিয়েছে। কিন্তু জাস্ট আমাদের ইন্ডিয়ান সুন্দরবনটার অবস্থা দেখুন, ডান দিকে মানে পূর্ব দিকে কিছুটা আছে, কিন্তু পশ্চিম দিকের অংশটা দেখুন, যেটা হুগলি নদীর ধার বরাবর, এই অংশে বোঝাই যাচ্ছে এখানে মিষ্টি জলও পাওয়া যায়, যার জন্য এখানে কিন্তু রিক্লেমেশনটা অনেক বেশি হয়েছে। হ্যাঁ, একদমই তাই। সেটা হচ্ছে যে বোঝাই যাচ্ছে জঙ্গল ওরা বেশি পেয়েছে, আমরা কম পেয়েছি। আর জঙ্গল ওরা কেটেছে কম, আমরা কেটেছি বেশি। আরেকটা হিসাব দিয়ে দিচ্ছি, যে বাংলাদেশের যে সুন্দরবন এরিয়া, অর্থাৎ ওরা যে 15,870 হেক্টর বর্গ কিলোমিটার জমি পেল, সেখানে জনসংখ্যার চাপ 20 লক্ষ, আর আমাদের সুন্দরবনে জনসংখ্যার চাপ 45 লক্ষ। আমরা জঙ্গল পেলাম কম, ওরা জঙ্গল পেয়েছে বেশি, আমরা 40%, ওরা 60%। ফলে স্বাভাবিকভাবে জঙ্গল থাকার পরিবেশটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি। এবং বাঘের গণনার সংখ্যা যদি বলা হয়, তাহলে যে 96টি বাঘ আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতীয় অংশের সুন্দরবনে রয়েছে, বাংলাদেশের অংশে বাঘের সংখ্যা 250-র কাছাকাছি। সুতরাং বুঝতেই পারছেন যে তফাৎটা কোন জায়গাতে। তো এইভাবে আমরা একটা দেশ বিভাগের মধ্যে দিয়ে সুন্দরবনের জায়গাকে আমরা পেয়েছি। এটা এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্যাটেলাইট ইমেজ বলা হয়, ল্যান্ডস্যাট ইমেজ। এটা 2020-র একটি চিত্র ইমেজ।
বলা যায়, যেখানে ভারতীয় অংশে সুন্দরবনের জায়গাটাকে লাল করে দেখানো হয়েছে। অর্থাৎ এই যে 102টি দ্বীপ, তার মধ্যে এই যে 48টা দ্বীপে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলগুলি হচ্ছে সেই লাল জায়গা। এখন এখানে আমরা বাদিক থেকে, একেবারে বাদিকে আছে সাগরদ্বীপ, আর এই সাগরদ্বীপের বাদিকে হুগলি নদী, তারপরে মুড়িগঙ্গা বা বটতলা নদী, সপ্তমুখী নদী, ঠাকুরান, বিদ্যা, মাতলা নদী, গোসাবা নদী, আর একেবারে আপনাদের ডান দিকে বাংলাদেশের সীমানা যেখানে শুরু হয়েছে, সেইখানে যে নদীটা ভারতীয় এবং বাংলাদেশের সুন্দরবনের মধ্যে ভাগ করেছে, সেটা হচ্ছে রায়মঙ্গল। অর্থাৎ হুগলি থেকে রায়মঙ্গল, এর মাঝে সব মিলিয়ে 8টা নদী ভারতীয় সুন্দরবনের মধ্যে রয়েছে, যেগুলিকে আমরা টাইডাল রিভার্স বলতে পারি। এবং এই উপগ্রহ চিত্র থেকে আপনারা জানেন, উপগ্রহ চিত্রগুলোকে বলা হয় রিয়েল টাইম ডেটা, রিয়েল টাইম ইমেজ। তার কারণ এগুলি আমরা 2021-এ দাঁড়িয়ে, আজকে যদি জুন মাস হয়, আমরা 2021-এর মার্চ এপ্রিলের স্যাটেলাইট ডেটা বা স্যাটেলাইট ইমেজও আমরা কিন্তু পেয়ে যাব। ফলে এই রিয়েল টাইম ডেটা বা রিয়েল টাইম ইমেজের সাহায্যে আমরা কিন্তু নতুন করে বিভিন্ন থিম্যাটিক মানচিত্র আমরা তৈরি করতে পারি, যেটা আমরা বাদিকের ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দিস ইজ দ্য প্রেজেন্ট ডে সুন্দরবন, সবুজ অংশটা। আর যে হলুদ অংশটা রয়েছে সেটা হচ্ছে রিক্লেমড পার্ট অফ সুন্দরবন, অর্থাৎ যে জায়গাটা মানুষ অধিকার করে রেখেছে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বেশ খানিকটা অংশ আরও রয়েছে। এখানে মানচিত্রটাতে খালি সবুজ অংশটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আমরা বুঝতে পারি আমরা কতটা জঙ্গল আমরা পেয়েছি। আচ্ছা, এর আগেটা আমি একটু যাব, আগের স্লাইডটায় কোথায় যাওয়া যায় বিষয়। আচ্ছা, এই দুটো যে রয়েছে মানচিত্র, তাতে যে লাল অংশটি রয়েছে, লাল অংশ ডেজিগনেট করছে হেলদি ভেজিটেশন, মানে যে ভেজিটেশনে ক্লোরোফিল আছে সেটাকে লাল ভাবে দেখানো হয়েছে। এবং এই ছবিটি, এটি কিন্তু ছবি, মানে ছবি তোলা হয়েছে, স্যাটেলাইট থেকে ছবি তোলা হয়েছে। অতএব এই ছবিটি কিন্তু মিথ্যে কথা বলবে না, এই ছবিটি কিন্তু ইন্টারপ্রিটেশনের ডিফারেন্স আনবে না। এই ছবিটা দেখে পরিষ্কার যে কোনো মানুষ বুঝতে পারবে যে কোন জায়গায় ভেজিটেশন আছে এবং কোন জায়গায় ভেজিটেশনটা নেই। অতএব আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে কিছু দ্বীপে ভেজিটেশন বেশ ভালো রকম রয়েছে, মানে পূর্ব দিকটায়, এবং এই পোর্শনটা যেখানটা খুব লাল হয়ে রয়েছে বা সবুজ এখানে বাঁদিকের মানচিত্রতে দেখানো হয়েছে, এটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে প্রোটেক্টেড, মানে এই জায়গাটা হচ্ছে জঙ্গল এরিয়া, পিওরলি জঙ্গল এরিয়া। এই জায়গাটাকে ডেজিগনেটেড করা হয়েছে যে অ্যাজ বায়োস্ফিয়ার রিজার্ভ। এর বাইরেগুলো যে জায়গাগুলো রয়েছে একদম কাছ বরাবর, মানে দেখবেন আইল্যান্ডগুলোর হয়তো নদী দিয়ে বাউন্ডারি, একটা সরু নদী, তার একপারে ফরেস্ট, আর ঠিক উল্টো দিকটাই কিন্তু টোটালি রিক্লেমড, মানে সেখানে কিন্তু লালের কোনো চিহ্ন নেই, তার মানে ওখানে কোনো ভেজিটেশন কিন্তু নেই। অতএব এই স্পেশালি আপনারা যদি উত্তর দিকটা দেখেন, তাহলে দেখতে পারবেন ওই যে কুমিরমারি বা এই জাতীয় গোসাবার কিছু অঞ্চল, এটা সম্পূর্ণভাবে রিক্লেম করা হচ্ছে, মানে ওখানে পুরো বসতি রয়েছে, কোনো ম্যানগ্রোভের চিহ্ন নেই। এবারে আমরা আসছি পরের স্লাইডটায়, যেখানে ইউনেস্কো হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয়েছে সুন্দরবনকে 1987 সালে, 1987-এ ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করে। এবং এটা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অ্যান্ড অনলি ন্যাচারাল হেরিটেজ সাইট, ইউনেস্কো ট্যাগওয়ালা হেরিটেজ সাইট, বিশেষ গর্বের বিষয় আমাদের। কেন ইউনেস্কো হেরিটেজ সাইট? এই কারণে কি সুন্দরবনের যে বায়োডাইভার্সিটি আছে সেটা সারা পৃথিবীতে আর কোথাও এত বড় বায়োডাইভার্সিটি নেই। বড় আই মিন জায়গায় স্পেশালি হয়তো নয়, কিন্তু যে নাম্বারসে আছে, যে নাম্বারসে এখানে ফ্লোরা, ফনা, মাইক্রো অর্গানিজমস এরা সমস্ত আছে, এই যে ইউনিক বায়োডাইভার্সিটিটা, এটা কিন্তু সারা পৃথিবীতে নেই।
আমি একটা জায়গায় পড়ছিলাম, সেখানে বলছে যে এই সারা ইউরোপে যত মাছ পাওয়া যায় তার থেকে বেশি স্পিসিসের মাছ কিন্তু আমাদের সুন্দরবনে পাওয়া যায়। আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভের প্রায় 64 রকমের ম্যানগ্রোভ এখানে পাওয়া যায়। তার ভিতরে 33টা পিওর ম্যানগ্রোভ ভ্যারাইটি। এই সুন্দরবনে 1586টা অ্যানিমাল স্পিসিস আছে, 1586 অ্যানিমাল স্পিসিস আছে। এই সুন্দরবনে প্রচুর ছোট মাইক্রো অর্গানিজমস আছে, অ্যালগি আছে, মাইক্রো ফাঙ্গি আছে, ব্যাকটেরিয়া আছে। এই যে ধরনের এই যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে, যেটা কিন্তু সবাই মিলে কিন্তু একটা এটাকে এই বায়োডাইভার্সিটিটার একটা ইউনিকনেস ডিফাইন করে। কেন এত রকমের অ্যানিমালস এখানে থাকে, এত রকমের ফ্লোরা কেন এখানে থাকে, কেন বৈচিত্র্য এতটা? কারণ এখানে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র জল, মিষ্টি জল পড়ছে এসে বে অফ বেঙ্গলের নোনা জলে। এবং এই যে একটা বাউন্ডারি জোন, যেখানে এই যে মিক্সচার অফ সুইট অ্যান্ড স্যালাইন ওয়াটার হতে থাকে, প্রতিদিন এখানে মিক্সচার অফ স্যালাইন আর সল্ট ওয়াটার, স্যালাইন আর সুইট ওয়াটার হতে থাকে, সেইটা কিন্তু একটা অদ্ভুত ধরনের স্যালিনিটি, টেম্পারেচার, টার্বিডিটি, সব জলের এটা ডিফারেন্স আনে। এবং এই ডিফারেন্সটা কি করে, এখানে কিন্তু নানান রকমের মাইক্রো অর্গানিজমসের জন্ম দেয়। আর এই মাইক্রো অর্গানিজমস টেনে আনে নানান রকমের মেরিন অ্যানিমালসকে, নানান রকম ফিশকে, ফিশিং কমিউনিটিকে, ফিশেস ডিফারেন্ট পেলাজিক কমিউনিটিকে। তার সঙ্গে যেটা আসে, তার সঙ্গে এভিফনা মানে বার্ডস আসে, ডিফারেন্ট টাইপসের পাখি আছে এখানে, ডিফারেন্ট টাইপের ফনা আছে এখানে, এবং অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে। সারা পৃথিবীতে দিস ইজ দ্য অনলি ম্যানগ্রোভ ল্যান্ড which houses Royal Bengal tiger, which houses this beautiful yellow creature which is the national animal of India. তার মানে ন্যাশনাল অ্যানিমাল আমাদের এখানে আছে, ন্যাশনাল কি বলবো, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট হেরিটেজ সাইট, যেটা আমাদের এই কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরেই আছে। এছাড়াও যেটা আছে এখানে গ্যাঞ্জেটিক ডলফিন আছে, যেটা আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল, সেটাও কিন্তু আমাদের সুন্দরবনে আছে। তাহলে এই সমস্ত মিলে তো সুন্দরবন একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এবং যার জন্য আজকে আমরা পুরনো কলকাতার গল্প থেকে, এবং শুধু আমাদের গ্রুপ থেকে কেন, আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাঙালির আজকে গর্ব হওয়া উচিত সুন্দরবনের জন্য, এবং এটার প্রোটেকশনের জন্য এগিয়ে আসা উচিত। হ্যাঁ, একদমই তাই। এবার পরের যে ছবিটা, এটা ছবিটা আসার আগে চন্দন মুখার্জি উনি প্রশ্ন করেছেন, জঙ্গলের ঘনত্ব বাড়ানোর কি কোনো বিজ্ঞানসম্মত উপায় আছে? বসতি রেখেও শান্তিপূর্ণ সহাবস্থানের কি কোনো উপায় নেই? আচ্ছা, এটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুব ডিফিকাল্ট এর উত্তর দেওয়া। তার কারণ আমরা জানি যে মানুষ এবং জঙ্গল এমন দুটো উপাদান যারা কখনোই কাছাকাছি থাকতে পছন্দ করে না। জঙ্গল চাইলেও মানুষ চায় না। তো স্বাভাবিকভাবেই এটা খুব অনেক সময় দেখা যায় যে মানুষ নিজের প্রয়োজনে জঙ্গল রাখার চেষ্টা করে, কিন্তু সুন্দরবন এমন একটা জায়গা, এত রিসোর্স রয়েছে এই জায়গাটাতে, এই রিসোর্সের আকর্ষণেই মানুষ কিন্তু ওই জঙ্গলের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এবং শুধু জঙ্গলের বায়োটিক প্রোডাক্ট নয়, বিভিন্ন রকম অ্যানিম্যাল প্রোডাক্টসগুলোর সংখ্যা এত বেশি যে দরকার হলে তারা জঙ্গল পরিষ্কার করেও সেই প্রোডাক্টগুলো নিতে উদ্যত হয়। এই কারণেই জঙ্গলটা সুন্দরবন থেকে আরও তাড়াতাড়ি কমে যাচ্ছে। তো এখন ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ সুন্দরবন, যেটাই বললাম যে সুন্দরবন অ্যাকচুয়ালি একটা মাইক্রো ক্লাইমেটিক জোন হিসেবেও স্বীকৃত। এখানে আমাদের কলকাতায় যেখানে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত পায় সারা বছরে, সেখানে সুন্দরবনে বৃষ্টিপাতের পরিমাণ 160 থেকে 165 সেন্টিমিটার, অর্থাৎ 10 থেকে 15 সেন্টিমিটার বেশি বৃষ্টি সারা বছর সুন্দরবনে হয়। 1, 2 নম্বর, এখানকার তাপমাত্রা আমাদের কলকাতা শহরের তাপমাত্রা থেকে কম। এখানকার বায়ুর আর্দ্রতার পরিমাণ কলকাতার থেকে বেশি, এবং সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন যেটা, সেটাও কিন্তু ভ্যারি করছে তার অবস্থানগত কারণে। এছাড়া
সমুদ্রের কাছাকাছি অবস্থানের জন্য এবং ক্রান্তীয় অঞ্চলে অবস্থানের কারণে এই অঞ্চলটি দিনে দুবার জোয়ার এবং ভাটার সম্মুখীন হয়। 6 ঘন্টা 13 মিনিট করে এক একটি জোয়ার, তারপরে আবার 6 ঘন্টা 13 মিনিটের ব্যবধানে ভাটা, এইভাবে 24 ঘন্টা 52 মিনিটে দুটি জোয়ার এবং দুটি ভাটা সংগঠিত হয়। এবং এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এখানে সুন্দরবন অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত, এবং একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ যে আলাদা হয়েছে সেটা জোয়ার খাল বা টাইডাল ক্রিক্সের মাধ্যমে। যেহেতু এখানে জলের যোগানটা সারা বছর রয়েছে, এই ম্যানগ্রোভ যে গাছগুলো বা ম্যানগ্রোভ যে স্পিসিসগুলো, এগুলো হচ্ছে এভারগ্রিন বা চিরসবুজ, অর্থাৎ সারা বছর এদের গাছের পাতা রয়েছে। এরকম একটা পরিবেশ, কর্দমাক্ত পরিবেশ, শুষ্কতার পরিমাণ কম, সারা বছর জঙ্গলে ঢাকা, এই ধরনের পরিবেশে যে মাইক্রোক্লাইমেটটা ফর্ম করে, এই মাইক্রোক্লাইমেটিক জোনটার জন্যই এখানে কিন্তু বায়োডাইভার্সিটিটাও কিন্তু, অর্থাৎ জীব বৈচিত্র্যটাও কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আচ্ছা, এবার আসি ম্যানগ্রোভস এর কথায়। আমরা সবাই জানি, এতদিন ধরে আমরা কথাও বলছি সমানে সুন্দরবন সম্পর্কে, এবং অটোমেটিক্যালি কান টানলে মাথা আসার মতো সুন্দরবন মানেই ম্যানগ্রোভ ফরেস্ট চলে আসে। কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্টের আন্ডারে যে যে গাছগুলো পড়ে, ম্যানগ্রোভ কিন্তু একটা ম্যানগ্রোভ ভেজিটেশন আমরা বলি, মানে একটা পুরো সমষ্টি, এবং এটা এর কিন্তু আন্ডারে অনেক রকমের গাছ আসছে। সেই গাছগুলো নিয়ে একটুখানি বলি। ম্যানগ্রোভ জেনারেলি আমরা দেখতে পাই চারটে স্টোরিতে, মানে যখন আপনি ধরুন যাচ্ছেন লঞ্চে করে টাইডাল ক্রিকের মধ্যে দিয়ে, ভাবুন আপনি সুন্দরবনে যাচ্ছেন টাইডাল ক্রিকের মধ্যে দিয়ে, ধরুন বিদ্যাধরী বা মাতলা বা এরকম সারসা, এরকম ছোট ছোট নদী দিয়ে যখন যাচ্ছেন, তার দুপাশে যখন লক্ষ্য করবেন যে পাশে যখন ম্যানগ্রোভস গুলো দেখেন, প্রথমে আপনি কি দেখেন? প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ধানি ঘাস। এই যে একদম বাঁদিকে যে ছবিটা রয়েছে, বাঁদিকে নিচের দিকে, সেখানে দেখবেন ওই যে কাদা পড়ে রয়েছে, মানে আমরা বলি মাড ফ্ল্যাট। এই মাড ফ্ল্যাটের উপরে দেখবেন যে ঘাস হয়েছে, তার মানে প্রথম উদ্ভিদ জন্মাচ্ছে, এবং এইগুলোকে আমরা বলি ধানি ঘাস। এই ধানি ঘাসের একটা লেয়ার হয়, এবং এটা সমানই কিন্তু এই জল ওপরে উঠছে, জল নামছে, জোয়ার ভাটা খেলছে। জোয়ার ভাটায় কি হচ্ছে, সেডিমেন্ট ডিপোজিশন হচ্ছে, আবার ইরোশন হচ্ছে, আবার ডিপোজিশন হচ্ছে, এরকম হতে থাকছে। করতে করতে কি হচ্ছে, জল ফেরত আসছে, সেডিমেন্ট রয়ে যাচ্ছে, ক্রমশ এটা আস্তে 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 এর হাইটটা বাড়ছে, এবং যখন একটু স্টেবল কন্ডিশনে যাচ্ছে, সেই লেয়ারটায় আমরা পাচ্ছি ম্যানগ্রোভ শুরু হচ্ছে সেই লেয়ার থেকে। সেটা মোস্টলি আমরা পাই বাইন গাছ বা কেওড়া গাছ বা খলসি গাছ। খলসি গাছের মধু খুব ভালো, খলসি গাছের যে ফুল, সেই ফুল থেকে মধু খুব ভালো হয়। তো এই যে বাইন, কেওড়া বা খলসি, এই ধরনের গাছগুলোকে আমরা পাচ্ছি এই প্রথম লেয়ারে। সেটাও কিন্তু যখন ভরা জোয়ার আসে, এই গাছগুলো কিন্তু একদম পুরোপুরি ডুবে যায়। একদম অমিতাভ ঘোষের যদি হাংরি টাইট পড়েন, সেখানে খুব সুন্দর ডেসক্রিপশন আছে, ল্যান্ড ডিসঅ্যাপিয়ার্স every day, twice in a time or thrice in a time, land disappears and then again it comes back. মানে পুরো ল্যান্ডটা চলে গেল জলের তলায়, আবার আস্তে আস্তে ল্যান্ড তৈরি হলো। এবং এই যে ল্যান্ডটা যখন আমরা দেখি, এখানে যে গাছগুলো থাকে, এরা সম্পূর্ণ সেই স্যালাইন ওয়াটারটা খেয়ে নিল, একবার খেয়ে নিয়ে আবার তারা দাঁড়িয়ে উঠলো। তার মানে এই যে লেয়ারটা, এটা বাইনকে ওরা খলসি, এরা কিন্তু সেটাকে সহ্য করে, এবং এর স্যালিনিটি সহ্য করার ক্ষমতাটা একটু বেশি। এর পরের যে লেয়ারটা যাচ্ছে, আরেকটু যখন হাইটটা বাড়ছে, সেখানে আমরা পাচ্ছি গড়ান পাচ্ছি, গেওয়া পাচ্ছি, হেতাল পাচ্ছি, হ্যাঁ কিছু গোলপাতাও পাচ্ছি। এই যে হেতাল গাছের জঙ্গলে আমাদের বাঘ মহাশয় থাকেন। হ্যাঁ, হেতাল গাছের যে পাতাগুলো এরকম সরু সরু পাতা হয়, অনেকেই চেনেন হেতাল গাছের পাতা, ব্লেডের মতো। এই ঠিক আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ের যে স্ট্রাইপ গুলো আছে তার সঙ্গে মিলে যায়। এবং এই জন্য হেতাল গাছের জঙ্গলের ভেতরে উনি যখন বসে থাকেন, তখন মানে একটা পুরো ইলিউসিভ হয়ে বসে থাকে, মানে কিছুই বোঝা যায় না যে আছে, কিন্তু ওই যে গোল্ডেন ইয়েলো কালার, ওই কালারে বোঝা যায় যে হ্যাঁ বাঘ মহাশয় ওখানে বসে আছে। তাহলে এই যে গড়ান, গেওয়া, হেতাল,
গোলপাতা, এদের হাইটটা, এরা রয়েছে আরেকটু উঁচু জায়গায়, তার মানে এদের এই স্যালিনিটি সহ্য করার ক্ষমতাটা আরেকটু কম। অ্যান্ড ফাইনালি যেগুলো একদম ওপরের লেয়ারে বলতে যখন পুরো জলটা অনেকটা ওপরে উঠছে, পুরো ওপরে উঠে পুরোটা ছড়িয়ে পড়ছে, আবার যখন চলে আসছে, তো ল্যান্ডের একদম ওপরের ভাগে থাকে হচ্ছে আমাদের সুন্দরী গাছ বা পশুর গাছ বা কাঁকড়া গাছ, এই জাতীয় ম্যানগ্রোভ গুলো থাকে। এবং অদ্ভুতভাবে আপনারা দেখবেন, এই যে পরের স্লাইডে আমি দেখাচ্ছি, এটা পরটা এইভাবে না, হ্যাঁ, এখানে টাইপস অফ ম্যানগ্রোভস গুলো দেওয়া রয়েছে। খলসি ফুল দেখবেন, বাইন আছে, চককেওড়া আছে, গেওয়া আছে, গর্জন গাছ দেখতে খুব সুন্দর, স্টিল ট্রুথস গুলো খুব ভালো লাগে দেখতে। পশুর আছে, গোলপাতা, কাঁকড়া, এগুলোর ছবি দেওয়া রয়েছে, ফুলগুলোর ছবি দেওয়া আছে। এগুলোর মধ্যে সুন্দরী, পশুর, কিছুটা কাঁকড়া আর গোলপাতা, এই গাছগুলোই কিন্তু এন্ডেঞ্জার্ড, এবং সুন্দরী তো অলমোস্ট এক্সটিংক্ট। কেন এগুলো এক্সটিংক্ট? কারণ এটা সব থেকে ওপরে রয়েছে, এবং ওপরে এখন কারা থাকছে? ওপরে এখন মানুষ বাস করছে। এই দ্বীপগুলোতে ম্যানগ্রোভের বদলে এখন মানুষ বাস করছে, যার জন্য নিচের অংশতে যদিও বা ম্যানগ্রোভ আছে, কিন্তু যত হাইট বাড়ছে ওপরের দিকটায় মানুষ বাস করছে এবং তারা ডিফরেস্ট করে রয়েছে, এবং ন্যাচারালি এই গাছগুলোকেই কিন্তু কেটে ফেলেছে। তাই জন্য আজকে সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ আজকে অ্যাকচুয়ালি এক্সটিংক্টই বলা যায়। কারণ আমি একটা জায়গায় পড়ছিলাম, যদি ইকোসিস্টেমে এত নাম্বার যদি খুব কমে যায়, তখন তার ইকোসিস্টেমে আর কন্ট্রিবিউশন থাকে না। তখন যদি দু একটা আইসোলেটেডলি থাকেও, সেই গাছকে, সেই স্পিসিসকে আমরা এক্সটিংক্টই বলবো। তো সুন্দরী গাছ যদি এখন সুন্দরবনে না থাকে, কারণ এখানে মানুষ এখন থাকছে, তাহলে কি অবস্থা সুন্দরবনের বুঝে দেখুন। এটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভের টাইপ, তার মানে লোয়ার স্টোরি ম্যানগ্রোভ অ্যান্ড আপার স্টোরি ম্যানগ্রোভ। লোয়ার স্টোরি ম্যানগ্রোভ যাও বা কিছু আছে, কিন্তু আপার স্টোরি ম্যানগ্রোভ কিন্তু অলমোস্ট আমরা আর পাচ্ছি না। কারণ আপার স্টোরি ম্যানগ্রোভ কিন্তু অতটা স্যালিনিটি নিতে পারে না। জল যদি অতটা নোনা হয়, তাহলে এই গাছগুলো নিতে পারে না। দে থ্রাইভ বেস্ট ইন দ্য সুইট অ্যান্ড সল্ট ওয়াটার, নট সল্ট অ্যান্ড সুইট ওয়াটার। তার জন্য কি হচ্ছে, আজকে কলকাতাতেও কিন্তু, কলকাতাতে ন্যাশনাল লাইব্রেরিতে একটা সুন্দরী গাছ আছে। এবং কলকাতাতে কেন আছে? কলকাতা তো যথেষ্ট দূরে এবং কলকাতা যথেষ্ট উপরে, কারণ ওই সুইট ওয়াটারে কিন্তু আদিগঙ্গার ধার বরাবর আছে। এই আদিগঙ্গাতে কিন্তু টাইডাল ওয়াটারের ফ্লো আছে, নোনা এবং মিষ্টি জলের একটা, এখনো হয়, এখানে কিন্তু একটা মিশ্রণ হয়, যার জন্য সুন্দরী গাছ কিন্তু আমাদের কলকাতায় হয়তো আমরা যদি চেষ্টা করি, তাহলে হয়তো দু একটা আমরা বাঁচাতে পারবো। এই হচ্ছে ম্যানগ্রোভের গল্প। পরে আচ্ছা, এইবার যাচ্ছি ফ্লোরার, পরেই এসে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে ফনা বা ওয়াইল্ড লাইফ। যে ফনা, যে ভ্যারাইটি অফ ফনা সুন্দরবনে আছে, এবং তার ভেতরে তো অবশ্যই প্রথমেই স্থান অধিকার করে আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বা সোয়াম্প টাইগার। এখন কিন্তু এই সোয়াম্প টাইগার বলে আলাদা স্পিসিস চিহ্নিত হচ্ছে IUCN এর তরফ থেকে। আমি আপনাদের খুব ডিটেলে বলতে পারবো না, কারণ অত আমার জানা নেই, কিন্তু যতটুকুনি জানি যে এই রয়্যাল বেঙ্গল টাইগার এমনি অন্যান্য টাইগারের থেকে কিন্তু সোয়াম্প টাইগার হিসেবে আলাদা স্পিসিস হিসেবে একটা চিহ্নিত হয়ে গেছে অলরেডি। এই সোয়াম্প টাইগারের পরেই যেটা আসছে ক্যাট ফ্যামিলির, এখানে প্রচুর জাঙ্গল ক্যাট পাওয়া যায়, ফিশিং ক্যাট পাওয়া যায়, লেপার্ড ক্যাট পাওয়া যায়, এবং এই তিনটেই, শেষের তিনটেই যে তিনটে বললাম, তারা আবার সেই এন্ডেঞ্জার্ড এবং অলমোস্ট এক্সটিংক্টের পথে। স্পেশালি ফিশিং ক্যাট এবং লেপার্ড ক্যাট তো খুব কম দেখা যায়। ফিশিং ক্যাটও একটা সময় খুব দেখা যেত, আপনারা জানেন বাগরোল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল বাগরোল বা ফিশিং ক্যাট, কিন্তু সুন্দরবনের জলাগুলো আছে, সেই জলাগুলো যেহেতু মানুষের বসতি, এখন ওদের তো মাছের দরকার, এই মাছ খেতে ওরা ঢোকে, এবং সুইট ওয়াটার ফিশ দরকার, ওদের স্যালাইন ওয়াটার ফিশে হয় না, যার জন্য সুইট ওয়াটার ফিশ দরকার, এবং প্রচুর মারা যায় ফিশিং ক্যাট, প্রচুর মারা হয়েছে এবং বিভিন্ন ওয়েটল্যান্ডসে মারা হয়। তো ফিশিং ক্যাট অলমোস্ট এন্ডেঞ্জার্ড। এছাড়া আমরা সুন্দরবনে গেলেই আপনারা যে কেউ যাবেন, টুরিস্টরা দেখতে পাবেন প্রচুর লাঙ্গুরস আছে, মাংকি আছে অনেক। এছাড়া যেটা ডিয়ার আছে, কারণ এই যে অ্যানিমালস গুলো বলছি, এরা কিন্তু সবাই একটা একের ওপর একে ডিপেন্ড করে রয়েছে, এবং
সুন্দরভাবে একটা ইকোসিস্টেমের ব্যালেন্স কিন্তু সুন্দরবনে আমরা পাচ্ছি। এখানে ডিয়ার্স রয়েছে, এখানে যে ছবিটা দেখুন হরিণটা তার পাশেই এই রুটটা, আমাদের স্টিল ফ্রুট বা নিউম্যাটোপোরসটা তার পাশেই রয়েছে। এই নিউম্যাটোপোরসের পাশে হরিণ কিভাবে রয়েছে ভাবুন, হরিণ কিরকম, আমরা জানি যে ঘাসি জমি দরকার, হরিণকে জেনারেলি আমরা দেখি একদম সেই গ্রাস ল্যান্ডে হরিণ ঘুরে বেড়ায়। আবার এই সুন্দরবনের এই নোনা জলের পরিবেশে যেখানে এত জোয়ার ভাটা খেলে, এখানেও কিন্তু আমরা হরিণকে দেখতে পাচ্ছি। কিন্তু এই হরিণের সংখ্যা যেই কম হতে থাকবে, তখন কি হবে, বাঘ যদি তার খাদ্য প্রপারলি না পায়, তখন বাঘ তো ন্যাচারালি তার ইজি প্রে, সে তো মানুষের দিকে যাবে, বা মানুষ যদি বাঘের টেরিটরিতে ঢুকে পড়ে, তখন তো বাঘ মানুষ শিকার করবেই, তাই না? এর পরেরটায় যাই। এবার আসে রেপটাইলস, মানে ওটা কিছুটা ম্যামেলস, আরো আছে অনেক, আমি জাস্ট কিছু হাইলাইটস বলছি, প্রচুর রকমের আছে। এবার আসছে রেপটাইলস। রেপটাইলস এর ভেতরে আর একটা ইউনিক স্পিসিস অফ সুন্দরবন হচ্ছে আমাদের সল্ট ওয়াটার ক্রোকোডাইলস। ক্রোকোডাইলের ছবি দেখছেন, তার পাশে রয়েছে এটা মনে হয় কোবরা, না এটা আমি ঠিক বলতে পারবো না, এটা হচ্ছে না এইটা, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি কোবরা, আই এম নট, মেবি রং। হ্যাঁ, এটা আমরা পেয়েছিলাম যাওয়ার সময়, এই পুরো মাঠ ফ্ল্যাটের ওপর দিয়ে এরা যাচ্ছে, এরা ওখানে ওরকম ভাবেই থাকে। এই যে তলার যে ছবিটা দেখছেন, এটা ভাইপারের, এটা একটা বাঁশ গাছের ভেতরে দেখুন সবুজ রঙের কি সুন্দর ক্যামোফ্লাজ করে রয়েছে। বহু রকমের সাপ এখানে আছে, বহু সাপ আছে সুন্দরবনে। এবং একদম ডান দিকে খুব কমন ওখানে যেটা মনিটর লিজার্ড বা গো সাপ, সেটাও কিন্তু খুব কমন এখানে দেখা যায়। এরপরেই বলছি এভিফাউনা বা বার্ডস। আমাদের একটু স্পেশাল ইন্টারেস্ট আছে পাখির প্রতি, তাই জন্য হয়তো পাখিটা নিয়ে একটু বলতে পারবো বেশি। প্রতিটা পাখি, প্রথম কথা দেখবেন এখানে প্রতিটা পাখি প্রায় কার্নিভোর, মানে এরা মাছ এবং এবং মানে অ্যানিমাল ডায়েটের উপরেই থাকে। চট করে হার্বিভোজ আমার তো জানা নেই কিছু আছে বলে। এখানে এই যে কটা পাখি দেখছেন, এদের যে বিক গুলো দেখবেন, ঠোঁট গুলো দেখবেন, এই ঠোঁট দিয়ে বোঝা যায় ওরা কিন্তু অ্যাকচুয়ালি মাছ খায়, বা যে কাদা খুঁচিয়ে খুঁচিয়ে ওখান থেকে ছোট ছোট আপনার স্নেলস আছে, ক্র্যাবস আছে, ছোট কাঁকড়া আছে, এইগুলোকে খায়। এই একদম বাঁ দিকে হচ্ছে ইগ্রেট বা বক, নিচের দিকে রয়েছে যেটা, সেটা হচ্ছে শামুক খোল বলে, ওরা শামুকই খায়, স্টর্ক বিল। তারপর ওপরে যেটা রয়েছে সেটা হেরন, পন্ড হেরন। নিচে একটা দারুণ পাখি আছে, এটা প্রচুর বড় এবং এটাও খুব একদম রেয়ার একটা বার্ড, এটাকে বলা হয় ফিশিং আউল বা বাফি ফিশ আউল। এরা প্রচুর মাছ খায় এবং একদম টাইডের মানে এই টাইডাল ক্রিকগুলোর ধারে ম্যানগ্রোভের ওপর এরা বসে থাকে, একদম সেন দৃষ্টিতে বসে থাকে যে জলের ভেতর কখন জোয়ারটা উঠবে, কখন মাছগুলো লাফাবে, আর ওরা সঙ্গে সঙ্গে, কারণ কি হয় জোয়ারের জলে না প্রচুর সমুদ্রের মাছও ভেতরে ঢোকে, এই যে যখন মাছগুলো ভেতরে ঢুকছে তখনই কিন্তু ওরা ওই মাছগুলো খেতে, ওদের খুব সুবিধা হয়, কারণ হাইটটা বেড়ে যায়, তখন ওদের খেতে সুবিধা হয়, তখন ওই জোয়ারের সময় ওরা মাছগুলো খেতে থাকে। তাহলে এটা বাফি ফিশ আউল আছে। একদম ডান দিকে যেটা দেখছেন এটা কার্লিউ বলে একটা পাখি, মাইগ্রেটরি প্রচুর স্পিসিস আছে, শীতকালে প্রচুর মাইগ্রেটরি স্পিসিস, প্রচুর পাখি এখানে আসে। মানে সুন্দরবনে শুধু বাঘ কিন্তু দেখার জন্য না, প্রচুর পাখি আছে, অন্যান্য অনেক সুন্দর অ্যানিমালস আছে দেখার মতো। কিংফিশার্স অফ সুন্দরবন, এটা তো সুন্দরবন বায়োডাইভার্সিটির একটা সব থেকে আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ বস্তু হচ্ছে এখানের কিংফিশার্সরা। প্রায় 8 থেকে 9 রকমের কিংফিশার আমরা সুন্দরবনে পাই এবং তার ভেতরে একটি স্পিসিস পার্টিকুলারলি, সেটাকে বলা হয় রুডি বা রাডি কিংফিশার। এই রাডি কিংফিশারকে কিন্তু আর কোথাও পাওয়া যায় না আমাদের সুন্দরবন ছাড়া। মানে আমাদের সুন্দরবনের পাশে উড়িষ্যাতে আরেকটি ম্যানগ্রোভের জায়গা আছে, আপনারা জানেন, ভিতরকণিকা। যদিও ভিতরকণিকা অনেকই ছোট সুন্দরবনের থেকে, সেখানেও অনেক কিংফিশার পাওয়া যায়, কিন্তু এই পার্টিকুলারলি আমাদের রাডি কিংফিশারকে কিন্তু ওখানে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ এই রাডি কিংফিশারের যেটা খাবার, ওরা ঢোকে এই ঠিক সেপ্টেম্বর মাসের সময়, বৃষ্টিটা হবে তারপর ওরা ঢোকে। ওদের যে খাদ্য, সেই খাদ্যটা ওরা কিন্তু আমাদের এই সুন্দরবনেই কিন্তু পায়, পার্টিকুলারলি আমাদের এখানে পায়। তো ন্যাচারালি কি হচ্ছে, এই যে অ্যানিমালস গুলো, দে আর অল ডিপেন্ডেন্ট অন দ্য আদার অ্যানিমালস ইন দিস পার্টিকুলার ইকোসিস্টেম। আমরা যখনই একটা অ্যানিমালকে মারবো বা একটা অ্যানিমাল যেই সংখ্যায় কমে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আর একটার কিন্তু ভারসাম্য একটা প্রবলেম এসে যাবে।
ওপরে একটা ছবি একদম বাঁদিকে দেখবেন, এটা হচ্ছে সাদা কিংফিশার, খুব রেয়ার। এটা একটা লিউসিসিস্টিক কিংফিশার, এটা খুব রেয়ার, মানে একটা আধটাই পাওয়া যায়। এটা কোনো টাইপ নয়, এটা এটা একটা অসুখ, এটা অসুখে এই পাখিটার এরকম অবস্থা। এরপর যেটা রয়েছে হোয়াইট কলার্ড কিংফিশার, এটা খুব কমন সুন্দরবনে, এবং এর মেজর খাদ্য হচ্ছে ক্র্যাবস। ক্র্যাবসের কথা আমি পরে আসছি। ফিডলার ক্র্যাব আছে এখানে, যে ম্যাংগ্রো মানে স্পেশালি মাড ফ্ল্যাটে যে ক্র্যাবস গুলো থাকে, এই কাঁকড়া এদের মেজর খাদ্য। একদম ডান দিকে যেটা দেখবেন সেটা হচ্ছে ব্রাউন উইং কিংফিশার, এটাও কিন্তু IUCN দ্বারা এন্ডেঞ্জার্ড একটা স্পিসিস। নিচে আছে গুড়িয়াল বলা হয়, এটা হচ্ছে গুড়িয়ালকে অন্য জায়গায় পাবেন, বাট সুন্দরবনে একটু কমই পাওয়া যায়, বাট পাওয়া যায়। এরপর রাডি কিংফিশার, তারপর হচ্ছে কমন কিংফিশার, এবং একদম এপাশে হচ্ছে পাইড কিংফিশার। এছাড়াও আমরা যেগুলো দেখি হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বা ব্ল্যাক ক্যাপ কিংফিশার, এটা ছবিটা নেই, ব্ল্যাক ক্যাপ কিংফিশারের ছবিটা এখানে নেই, কিন্তু ওটাও খুব ইউনিক, ম্যাংগ্রোভেই একমাত্র পাওয়া যায়, এবং আমাদের সুন্দরবনে এটা দেখতে পাওয়া যায়, খুব সুন্দর দেখতে। অতএব এই এতগুলো এভিফাউনা কিন্তু আমাদের সুন্দরবনে আমরা দেখতে পাচ্ছি। মাড ফ্ল্যাটস, এই যে আমরা এখন কথা বলছি না যে এখানে আমরা এমব্যাঙ্কমেন্ট করে দেবো, কংক্রিট করব, ব্রিক করব, যাই করুন না কেন, এই যে মাটি, এই যে সেডিমেন্টস, এই যে রেগুলার ডিপোজিশন অফ সেডিমেন্টস হচ্ছে জোয়ার ভাটার ফলে, এই যে কাদা যেখানে পড়ছে, এখানে তো প্রচুর রকমের প্রচুর রকমের অর্গানিজমস রয়েছে। যেমন মাছ কিপার্স, খুব কমন মাছ কিপার্স, খুব সুন্দর দেখতেও লাগে, ছবিও খুব ভালো ওঠে। এগুলো দেখতে এরকম লাগছে, এগুলো কিন্তু অন্য কোনো অ্যানিমালের ফুড, একটা ফুড চেনে এগুলো কিন্তু আবার একটা অন্য অ্যানিমালের ফুড, বা এই যে জিনিসগুলো খাচ্ছে সেটা কিন্তু আবার আর একটা চেনের মধ্যে ফিট করে যাচ্ছে, তাই না? এরপরে যেটা রয়েছে ফিডলার ক্র্যাবস, এরা হচ্ছে হিরো অফ ম্যাংগ্রোভস, এদেরকে ইঞ্জিনিয়ার্স অফ ম্যাংগ্রোভও বলা হয়। এরা কি করছে, এদের মেজর খাদ্য হচ্ছে ম্যাংগ্রোভের যে লিটার্স গুলো হয়, ম্যাংগ্রোভের পাতাগুলো যখন পচে যায়, সেই পাতা পচা এরা কিন্তু খায়। আর শুধু তাই না, এরা যে ওই নিউমাটোপোরস এর উপর ওঠে, এবং নিউমাটোপোরস এর ভেতরে যে ছোট ছোট পোরস থাকে, যেগুলো যেগুলো দিয়ে ওরা শ্বাস নেয়, এখানে যখন মাটি বা এগুলো ডেব্রিস গুলো আটকে যায়, এদের কাজ হচ্ছে ওই ডেব্রি গুলোকে পরিষ্কার করা, এগুলো ওরা খায়। এবং এটা যেহেতু খায়, তখন কি হচ্ছে, নিউমাটোপোরস যখন ক্লিন করছে, তখন ম্যাংগ্রোভস কিন্তু শ্বাস নিতে পারছে। আজকে যদি ক্র্যাবকে আমরা উঠিয়ে দিই, তাহলে কিন্তু সুন্দরবন বাঁচবে না। এই মাড ফ্ল্যাট যদি আমরা উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সুন্দরবনকে বাঁচাতে পারবো না। কারণ এই ক্র্যাবস, এরা, এই কাঁকড়া প্রচুর ভাবে কিন্তু হেল্প করছে। এছাড়া এরা যখন এই যে ছোট ছোট এদের যে গর্ত দেখবেন, গর্ত করে করে ওরা থাকে, এই গর্ততে কি হচ্ছে, সমস্ত মাটির যে গ্রেন সাইজটাকে ওরা ছোট করে দিচ্ছে, বড়র থেকে ছোট করছে, করে কি করছে, এটাতে অক্সিজেন জেনারেট করছে, এটাতে আরো অনেক অ্যানিমালস এখানে বাঁচতে পারছে যার ফলে। অতএব একে ছাড়া কিন্তু সুন্দরবন ম্যাংগ্রোভ ইকোসিস্টেম চলে না। একদম তলায় ডান দিকে রয়েছে বাটাকুর বাসাকা, এটা এক্সটিংক্ট হয়েই গেছিল, একদম এক্সটিংক্টই হয়ে গেছে বলে মোটামুটি বলা যেতে পারে। একে তারপরে অনেক কষ্ট করে একটা টিম এসে এটাকে বাঁচিয়েছে, সজনেখালির ওয়েটল্যান্ডসে, সজনেখালির যে পুকুরগুলো আছে সেখানে একে বাঁচানো হয়েছে। ব্ল্যাক হেডেড টার্টল, বা এটাকে টেরাপিনো বলে, এরা হচ্ছে ম্যাংগ্রোভ সিড ইটার্স, ম্যাংগ্রোভ ইটার্স টার্টলস। তাহলে ভাবুন, একটা এইরকম একটা ইম্পর্টেন্ট টার্টলকে যদি আমরা যদি সরিয়ে নিই ইকোসিস্টেম থেকে, তাহলে তো ব্যালেন্সটা সরে যাবে, তাই না? তার পাশেই দেখুন মাছ ধরা হচ্ছে, মানুষ মাছ ধরছে, এটা অ্যাকসেপ্টেড। ওখানে যে যেখানে মানুষরা ওখানে যে রয়েছে সুন্দরবনে যারা বসবাস করছে, তাদের প্রধান জীবিকা কৃষি এবং মৎস্যজীবী। এরা প্রত্যেকেই প্রায় ফিশারম্যান, ফিশিং এর উপরেই এদের লাইভলিহুড চলে। কিন্তু এই ফিশিংটা হতে হবে বিজ্ঞানসম্মত, কারণ তারা যে জায়গাটায় থাকছে সেই জায়গাটা তো খুব দামি একটা জায়গা, এই জায়গাটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ইকোসিস্টেম। অতএব তারা যখন এখানে থাকছে, তাদের কিন্তু অনেক অ্যাওয়ারনেস প্রয়োজন। যখন তারা ফিশিং করছেন, তাদের কিন্তু একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন। তাহলে মোটামুটি আমি বলতে পারি যে মাড ফ্ল্যাট ইনহ্যাবিটেন্টস হচ্ছে এরা। এরপরে যাচ্ছি মেরিন, মানে এর তো শেষ নেই, বলে শেষ করা যাবে না, কিন্তু এই অ্যানিমালসের কথা না বললেই নয়। আমাদের সুন্দরবনের
ডলফিন মানে গ্যাঞ্জেটিক ডলফিন অ্যাজ ওয়েল অ্যাজ ইরাবাদি ডলফিনস, এই দুটোই কিন্তু থ্রেটেন্ড স্পিসিস। গ্যাঞ্জেটিক ডলফিনস আজকে যদি আমরা মানে একদম গঙ্গার যে মেজর ডলফিনের যে অদ্ভুত ধরনের ডলফিন, এরা চোখে দেখতে পায় না, ব্লাইন্ড অ্যানিমালস, এবং ইরাবাদি ডলফিনসগুলো ওর থেকে একটু অন্য রকমের, কিন্তু এই দুটো টাইপের ডলফিনই কিন্তু আমাদের সুন্দরবনে পাওয়া যায়। কিন্তু এদের সংখ্যা অত্যন্ত কম হয়ে গেছে। কেন কম হয়ে গেছে? কারণ সেই আবার যখন আমরা ডিস্টার্ব করছি ইকোসিস্টেমে, তখন কি হচ্ছে, যে স্যালিনিটি বেড়ে যাচ্ছে জলে, স্যালিনিটি যখনই জলে বাড়বে তখন এরা এদের এদের খাদ্য পাবে না। যে ধরনের মাছ এরা খেতে ভালোবাসে সেই মাছ এরা এখানে পাবে না। বা যখন প্রচুর পরিমাণে ট্রান্সপোর্টেশন হচ্ছে, এই যে বড় বড় ট্রলার গুলো যাচ্ছে, এই যে প্রচুর নৌকা চলেছে, টুরিস্ট নৌকা চলেছে, এদের এই যে যাওয়ার পথেও কিন্তু এরা এই অনেক ডলফিন এরা মারা যায় ওই ইঞ্জিনের ধাক্কায়, এবং অয়েল স্পিল হয় বহুভাবে, তো তখন পলিউশনের জন্য কিন্তু এরা মারা যায়। তো এই হচ্ছে মোটামুটি জীব বৈচিত্র্য। এরপরে হ্যাঁ, আমরা আসলে অনেকটা এগিয়ে এসেছি। আমরা বন মহোৎসব পালন করছি। পালন শব্দটাতে কিরকম একটু লাগছে। 1 জুলাই থেকে 1 সপ্তাহ বন মহোৎসব পালন করা হবে, এই উদ্দেশ্য রেখেই আমরা কিন্তু আজকের প্রেজেন্টেশনটা আপনাদের সামনে তুলে ধরছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এই প্রেজেন্টেশনের যে ছবিগুলো আপনারা দেখলেন তার প্রায় 90% আমাদের নিজেদের ক্যামেরায় তোলা। ফলে আমরা ওই জায়গাগুলোতে পৌঁছেছি বা ভিজিট করেছি নিজেদের রিসার্চের কারণেই হোক বা ত্রাণ সরবরাহের জন্যই হোক, আমরা গিয়েছি বা ভালোবাসাটা আছেই। তো এই যে এইবার যেটা দেখছেন যে ট্রপিক্যাল সাইক্লোনের একটা ট্র্যাকের মধ্যে আমাদের সুন্দরবন পড়ছে। বঙ্গোপসাগরের অবস্থানটা তো আপনারা সকলেই জানেন। বঙ্গোপসাগর উত্তর দিকে একেবারে লকড হয়ে গেল আমাদের পূর্ব উপকূল, বাংলাদেশ এবং মায়ানমার দিয়ে। এবং এই বঙ্গোপসাগরের অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি বা শ্রীলঙ্কার দক্ষিণে বঙ্গোপসাগরের উপর যখন কোনো নিম্নচাপ বা ঘূর্ণবাত সৃষ্টি হয়, তখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ক্রমশ যখন উত্তর দিকে যায়, তখন এই আমাদের হুগলি মাউথটা ওকে মনে হয় যেন অ্যাট্রাক্ট করছে যে তুমি আমার দিকে আসো এবং আমার দিকে এসে আমার ওপর দিয়ে বয়ে চলে যাও। এই একটা যেন আহ্বান সবসময় তার কাছে। এবং এই আহ্বান করার মধ্যে দিয়ে আমাদের এই হুগলি এস্টুয়ারি, তার পূর্ব দিকে আছে সুন্দরবন, এবং এই সুন্দরবনের খানিকটা অংশ ভারতীয় অংশ এবং খানিকটা বাংলাদেশের অংশ। এবং আমরা অনেকেই বলতে অভ্যস্ত, ঘূর্ণিঝড় এলে কি হবে, নয় উড়িষ্যা দিয়ে যাবে আর নয় বাংলাদেশ দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আমাদের রাজ্যটাও যে এই ঘূর্ণিঝড়কে ডেকে একটা বিপদের সঞ্চার করতে পারে, সেই ধারণা আমাদের বহুদিন ছিল না। কিন্তু গত 2019 বুলবুল, 2020 আমফান এবং 2021 ইয়াস সংগঠিত সামুদ্রিক জলোচ্ছ্বাস, এই তিনটে প্রমাণ করে দিয়েছে, ইভেন 2009-এর আয়লা বুঝিয়ে দিয়েছে যে সাইক্লোন কিন্তু তার একটা নির্দিষ্ট নিয়মে এমন একটা ট্র্যাকের মধ্যে দিয়ে যাবে যেটা আমরা আগে থেকে কেউ বলতে পারবো না। তার থেকেও বড় কথা, আমরা একে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা অত্যন্ত ভালনারেবল একটা জায়গায় রয়েছে, এবং বিপদসীমার দিক থেকে এবং নাম্বার অফ ফরমেশন অফ সাইক্লোনস সেদিক থেকে সব থেকে ভালনারেবল জায়গায়, পৃথিবীর সব থেকে ভালনারেবল জায়গায় কিন্তু আমরা রয়েছি। বঙ্গোপসাগরের উপর যত ঘূর্ণিঝড়, ঘূর্ণবাত বা সাইক্লোন সৃষ্টি হয়, পৃথিবীর কোনো সাগর মহাসাগরে এত সাইক্লোন ফর্ম করে না। এই যে সামুদ্রিক ইয়াস, এবং যেটা জাস্ট গত 26শে মে আমাদের কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, আমরা খুব নিশ্চিন্ত হলাম কলকাতাবাসী, যাক ঝড়টা উড়িষ্যার উপর দিয়ে চলে গেছে। কিন্তু ওই দিনটাতে কোটালের কারণে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর এক রেখায় অবস্থানের কারণে যে বিভৎস সামুদ্রিক জলোচ্ছ্বাসটা হলো,
এই জলোচ্ছ্বাসের আন্দাজ কিন্তু কোনো আবহবিদ সেদিন করতে পারেনি, কোনো পরিবেশবিদ সেদিন ভাবতে পারেনি। এটা একমাত্র কম্পারেবল 1949 সালের একটা সামুদ্রিক ঝড়ের সাথে। যারা অত্যন্ত বয়স্ক তারাই বলেছে যে 1949 সালে এরকম জল এসে চারদিক সাদা করে দিয়ে গেছিল। সুতরাং বুঝতেই পারছেন যে কোন অবস্থার মধ্যে আমরা রয়েছি। এই যে আজকে বন মহোৎসব পালন করছি, বন মহোৎসব পালন করার পেছনে এই যে জঙ্গলটা আজকে সুন্দরবনে আছে, এই জঙ্গলটা সমস্ত সাইক্লোনের প্রথম ধাক্কাটা সামলাচ্ছে। তারপরে আমরা এমব্যাঙ্কমেন্ট বা বাদ দিয়েছি, তারপরে আমরা রয়েছি এই এতগুলো লেয়ার ভেদ করে। যখন একটা সাইক্লোন আসে সে এতই দুর্বল হয়ে যায় যে আমরা কিন্তু তখন চিন্তা করি না যে প্রথম আঘাতটা যার ওপর দিয়ে গেল সে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেদিন বা সেই মুহূর্তে। এটা আমরা কিন্তু কল্পনাই করি না। আমরা শরণাতীত কাল থেকে 1688 এবং 1737 এই দুটো সালকে আমরা উল্লেখ করেছি। 1688 সালে এরকম একটা সামুদ্রিক জলোচ্ছ্বাস আমাদের ভারতীয় অংশের এবং পশ্চিমবঙ্গের অংশের বাংলাদেশের উপর দিয়ে যে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি করেছিল, তাতে বলা হয় 2 লক্ষ লোকের প্রাণহানি হয়েছিল। এবং 1737 সালের আপনারা জানেন যে একই সাথে সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প দুটো একসাথে হয়েছিল, এবং এটাকে সুনামি আখ্যা দেওয়া হয় অনেক ক্ষেত্রেই। কোনো একটা প্লেট বাউন্ডারির হঠাৎ পরিবর্তনের কারণে সৃষ্টি হওয়া ভূমিকম্প এবং তা থেকে জলোচ্ছ্বাসে সেই সময় 3 লক্ষ লোকের প্রাণহানি হয়েছিল। আজকে ইয়াস যখন গেছে বা তার আগে যখন বুলবুল গেছে বা তারও আগে যখন আমরা আয়লাকে দেখেছি, এত মানুষের কিন্তু প্রাণহানি হয়নি। কেন হয়নি সেটা আজকে আমরা জানি। উপগ্রহের যুগে আমরা নিজেদেরকে আজকে রক্ষা করতে পারছি, নিজেদের প্রাণটাকে। কিন্তু আমরা যে সম্পদটার উপর দাঁড়িয়ে আমাদের এই এতটা আস্ফালন, সেই সম্পদটাকে কিন্তু রক্ষা করার কথা একবারও চিন্তা করছি না। স্বাভাবিকভাবেই যা করে, অর্থাৎ এই সুন্দরবনের 102টি দ্বীপের মধ্যে বারবার বলা হচ্ছে 54টা দ্বীপ মানুষের অধিকারে রয়েছে, 48টা দ্বীপে জঙ্গল রয়েছে ভারতীয় অংশে, এবং এই 54টা দ্বীপে মানুষের বসবাস শুরু হয়েছে বহুদিন আগে থেকে, 19বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে অফিসিয়ালি। এবং বলা হয় সুন্দরবনের এই রিক্লেম পার্ট অফ সুন্দরবন, এই অংশের থেকে মানুষের বসবাস এবং বাঁধ দেওয়ার কাজটার বয়স যদি ধরা হয় সেটা প্রায় 250 বছর। এবং এই করতে করতে আজকে আমরা প্রায় 3500 কিলোমিটার বাঁধ এই 54টা দ্বীপে দিয়ে ফেলেছি। আমাদের ক্ষমতাটা কল্পনা করুন। এবং এই বাঁধ দেওয়ার ফলে আমরা জোয়ারের জলকে দ্বীপের ভেতরে প্রবেশ করতে দিইনি, সেখানে আমরা চাষবাস করছি। আর যে জোয়ারের জলটা দ্বীপে প্রবেশ করতে পারলো না, সে নদীর মধ্যে তার সমস্ত পলিটাকে ফেলে দিয়ে নদীর বেডটাকে উঁচু করে দিল। আমরা যেখানে একতলায় বাস করছিলাম, এখন 50, 60, 100 বছর পরে আমরা দেখা যাচ্ছে আমরা যে তলাতে আছি সেটা নদী আমাদের থেকে 2 তলা উপরে উঠে গেছে। এই অবস্থায় যখন কোটাল হয়, তখন এই অতিরিক্ত জল স্পিল করে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করবে, এটাই স্বাভাবিক। এবং আমরা যে বাঁধ দিয়ে রেখেছি সেই বাঁধ ভেঙে জল চলে যাবে, এটাও স্বাভাবিক। সুতরাং এটা আমাদেরই কিন্তু কাজকর্মের ফলাফল। এইবার দেখছেন যেটা, সেটা হচ্ছে ইনান্ডেশন অফ স্যালাইন ওয়াটার ইনটু দ্য এগ্রিকালচারাল ল্যান্ড। এটা এই ভেরি রিসেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ এই ছবির বয়স বেশি নয়। এটা কুমিরমারির ছবি আর আরেকটা নামখানার ছবি, একই রকম অবস্থা। অর্থাৎ এই জল ঢুকে বসে আছে, এই দ্বীপ ছেড়ে জল বেরোতে পারবে না। তার কারণ আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে যে পাশে যে নদীটা আছে, নদীটা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। নদীর জল
নদীর জলে ওই জল এই নোনা জল ফেলা যাবে না, তার কারণ নদীর জলে যদি ফেলতে যাই নদী অনেক বেশি পরিমাণ নোনা জল আবার এগ্রিকালচারাল ল্যান্ডে ফেরত দিয়ে যাবে। ফলে এই জমি এখান থেকেই বাষ্পীভূত হওয়ার চেষ্টা করবে, না পারলে সিপেজ করে ভৌম জলের সাথে ঢুকে যাবে। আন্ডারগ্রাউন্ড যে ড্রিঙ্কিং ওয়াটারের লেয়ারটা রয়েছে সেই লেয়ারের মধ্যে এই নোনা জল ঢুকে এই পানীয় জলের যে স্তরটাকে সেটাকে কন্টামিনেট করে দেবে। ফলে এটা হচ্ছে অবস্থা। এইটা দেখুন যে ছবিগুলো আপনারা যদি মোবাইলটাকে একটু হরাইজন্টাল মোডে রাখেন না, ছবিটা আরো ভালোভাবে দেখতে পাবেন। বাঁধ দিয়েছে মানুষ, মাটির বাঁধ। এটা কালিদাসপুরের ছবি, মরিচঝাপির উল্টো দিকে বাঁধ দিয়েছে। দেওয়ার পরে মাটি ভেঙে বেরিয়ে যাচ্ছে নদী দিয়ে, অর্থাৎ এই ম্যানগ্রোভটাকে আমি ধরে রাখতে পারছি না। এবং এই যে ম্যানগ্রোভের যে গাছটা, এই গাছের গোড়ায় যে মাটিটা জমে আছে, এই মাটিটা নদীর জলের মধ্যেই পড়বে। এই মাটিটা নদীর মধ্যে কোথাও একটা জমা হবে, জমা হয়ে নদীর জলতল বৃদ্ধিতে সাহায্য করবে, অর্থাৎ দ্বীপ আরো নিচে চলে যাবে, নদী জলতল আরো উপরে উঠে যাবে। জোয়ারে যেটা হয়, এই যে প্রতিদিন আমরা জোয়ার ভাটাটা বলি না, স্বাভাবিক যে জলতল সেই জলতল থেকে 1 থেকে 1.5 মিটার জল নিচে নেমে যায় ভাটার সময়। এইবার জোয়ারের সময় স্বাভাবিক যে জলতল সেখান থেকে 3 থেকে 3.5 মিটার জল উপরে উঠে যায়। তো টোটাল ফ্লাকচুয়েশন অফ ওয়াটার ইজ অ্যাবাউট 5 মিটার্স। 5 মিটার্স মানে ইট ইজ অ্যাবাউট 16 ফিট, অর্থাৎ প্রতিদিন 16 ফিট করে জল উপরে উঠছে, নামছে। এটা কিন্তু স্বাভাবিক অবস্থায়। কিন্তু যেদিন কোটাল আসে, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমার সময়, এই ফ্লাকচুয়েশনটা কিন্তু 7 থেকে 8 মিটার পর্যন্ত হয়ে যায়। ফলে এই অতিরিক্ত জলটাকে ছড়ানোর জন্য দ্বীপ কিন্তু কাউকে ওই জলটাকে জায়গা দিচ্ছে না। ফলে এই জল ক্রমশ বাঁধের উপর চাপ সৃষ্টি করছে এবং চেষ্টা করছে ওই বাঁধটাকে ভেঙে ও স্পিল আউট করে ওর একবার দ্বীপের অভ্যন্তরে ছড়িয়ে দেবে জলটাকে, যেটা প্রত্যেকবার যখন সামুদ্রিক জলোচ্ছ্বাস বা নদী গঠিত জলোচ্ছ্বাস, যেটাকে জোয়ার বান বলে, সেটা সৃষ্টি হয় যখন, তখন আমরা প্রতিনিয়ত দেখতে পাই। আমরা আমফানের সময় দেখতে পেয়েছি, আইলাতে তো বিভৎস অবস্থা হয়েছে, আর এবারে জোয়ার বানও তার ব্যতিক্রম নয়। তো এই হচ্ছে একটা ইম্প্যাক্ট অফ প্রিম্যাচিওর রিক্লিভেশন অফ আইল্যান্ড। এবং আপনাদের আরেকটা তথ্য দিই যে এই 102টি আইল্যান্ড বলছে, এর মধ্যে কিন্তু বেশ কিছু দ্বীপের কিন্তু তার কোনো অস্তিত্ব নেই, যেমন লোহাচড়া, সুপারি ভাঙা, এরকম অনেকগুলো দ্বীপ আছে। এবং অতি সাম্প্রতিক আপনাদের জানিয়ে রাখি যে সাগরদ্বীপের উত্তরে যে ঘোড়ামারা দ্বীপটা আছে, সেটাও আগামী 10 বছরে থাকবে কিনা সন্দেহ। এই করতে করতে দ্বীপের সংখ্যা এখন আর 102টো নেই, এখন দ্বীপের সংখ্যা মাত্র 98, অর্থাৎ 4টে দ্বীপ ইতিমধ্যেই কিন্তু নদীর জলে বিলীন হয়ে গেছে। ওই কোন অবস্থাতে আমরা রয়েছি দেখুন। বাদিকের যে ছবিটা, ইম্প্যাক্ট অফ প্রিম্যাচিওর রিক্লিভেশন, মানুষ কি করছে, নদীর পাশে মাটির বাঁধ দিয়েছে এবং তার ডান দিকে দেখুন একটা ইটের কনস্ট্রাকশন করে দিয়েছে, অর্থাৎ কোনো নিয়ম মানার কোনো ব্যাপারই নেই। এটার তার কারণ মানুষকে যদি নিয়ম ভাঙতে দেওয়া হয়, মানুষ নিয়মটা ভাঙবে। নিয়মটা সৃষ্টি করার জন্য যে প্রশাসনিক দক্ষতা দিয়ে যেটাকে বন্ধ হওয়া দরকার, সেটা আমাদের সুন্দরবনে খুব কম জায়গাতে রয়েছে। এবং ইম্প্যাক্ট অফ ভেজিটেশন, আপনি ডান দিকের ছবিটা দেখুন, এটা আমরা তুলেছি হচ্ছে কোত্থেকে, রায়মঙ্গলের ছবি, এটা সন্দেশখালী থেকে তোলা ছবি। এবং একটা জায়গায় গাছ আছে, ম্যানগ্রোভ আছে, আরেকটা জায়গায় নেই। তার ইম্প্যাক্টটা কিন্তু আমরা বুঝতে পারছি। মানুষ এমন একটা প্রাণী, তাকে যদি সুযোগ দেওয়া হয়, সে পরিবেশ থেকে তার ম্যাক্সিমাম নেবে। মানুষ পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত স্বার্থপর একটা প্রাণী, অর্থাৎ পরিবেশকে বাঁচিয়ে আমি আমার যতটুকু প্রয়োজন নেব, এটা কিন্তু মানুষের মধ্যে 99% লোকের নেই। এখানে এই ছোট ছোট গর্তগুলো দেখছেন, এই গর্তগুলো থেকে মাটি তুলে পাশের মাটির বাঁধ তার উপর চাপিয়ে দিয়েছে। দ্বীপের অনেকটা ভেতর থেকে যদি মাটিটা নিত, তাহলে কিন্তু এই যে জায়গাগুলো এরকম অবস্থা হতো না। এগুলো কি হবে, সামনে যে ম্যানগ্রোভের যে জঙ্গলটা আছে ছোট্ট, এটাকেও কিন্তু খেয়ে দেবে। অর্থাৎ
আমি নদীকে অ্যালাউ করছি যে তুমি আমার দিকে চলে আসো, এবং ও এসে এই পুরো যে মাটিটা, এই মাঠ ফ্ল্যাটটাকে নিয়ে তার বেডটাকে, নদীর বেডটাকে আরো উঁচু করে দেবে, আমি কিন্তু আরো প্র্যাকটিক্যালি নিচে নেমে যাব। ফলে আমার ভেতরে নোনা জল ঢোকার সম্ভাবনা কিন্তু আরো বাড়বে। এবার একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে একটা দ্বীপের মধ্যে যদি ম্যানগ্রোভ সরিয়ে দেওয়া হয় তাহলে তার কি ইম্প্যাক্ট। এটা হচ্ছে নয়াচরের ছবি। এই ঠিক নয়াচরটা সুন্দরবনে নয়, নয়াচর আপনারা জানেন, আমরা বহুবার বলি, এটা হচ্ছে হুগলি নদীর মধ্যখানে একটি দ্বীপ, এটি চর, রিভারাইন আইল্যান্ড। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যখন পূর্ব দিকে আমাদের ঘোড়ামারা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাগর দ্বীপের ওপরে ঘোড়ামারা ভ্যানিশ হচ্ছে, ঠিক তার উল্টো দিকে নয়াচরে মানে নয়াচর বাড়ছে, নয়াচর দ্বীপটা কিন্তু বেড়ে চলেছে। কিন্তু কি হচ্ছে, এই নয়াচর, এই যে এই এই ধরনের এনভায়রনমেন্টে কি থাকা উচিত? এনভায়রনমেন্ট আমরা এখন জানি, এই এনভায়রনমেন্ট যেখানে টাইডাল ওয়াটার আসছে, এখানে মিক্সচার অফ সুইট ওয়াটার, এখানে কে থাকবে? এখানে থাকবে হচ্ছে ম্যানগ্রোভ। কিন্তু আমরা কি করেছি, আমরা ওই আইল্যান্ডটাকে আমরা আইল্যান্ডটাকে রিক্লেম করেছি। এই রিক্লেমেশন প্রসেসটা শুরু হয়েছে 86 সাল থেকে, এবং চোখের সামনে নয়াচর দেখতে পাচ্ছি। অন্য আইল্যান্ডগুলোকে তো আমরা দেখতে পাইনি, ওগুলো আগে ব্রিটিশরাই রিক্লেম করেছে। নয়াচর তো চোখের সামনে যেটা দেখা যাচ্ছে। রিক্লেম করেছে কিভাবে না, ওখানে গিয়ে আপনারা অলমোস্ট কোনো ম্যানগ্রোভস আর দেখবেন না, খুব কম, অল্প কিছু ম্যানগ্রোভ আছে। পুরো দ্বীপটাকেই তৈরি করা হয়েছে ফিশারিজের জন্য। পুরো দ্বীপে তৈরি হয়েছে যে ওখানে মানুষ নিয়ে যাওয়া হবে, ওখানে ফিশারি তৈরি হবে, ওখানে ফিশারি, ফিশিং আর ফিশারি, এখানে কিন্তু একটা পার্থক্য, এটা একটু বলা দরকার। সেটা হচ্ছে সুন্দরবনে আগের থেকে মানুষ যখন রয়েছে তারা চাষ করছে, কৃষি জমি রয়েছে তাদের, তারা চাষ করছে, তারা মাছ ধরছে একরকম। কিন্তু এখন কি হয়েছে, এখন এরা সবাই ফিশারি তৈরি করে ফেলছে, কারণ নদীতে তো মাছ পাচ্ছে না। নদীর মাছ তো আমরা শেষ করে দিচ্ছি। কি করে শেষ করছি? ওপরে আরো বেশি নোনা জল আসছে, যে সুইট ওয়াটার ফিশ গুলো পাওয়ার কথা সেটা পাচ্ছি না, আমাদের হয়ে যাচ্ছে অশান্তি, আমাদের ভেটকি পাচ্ছি না, আমরা চিংড়ি পাচ্ছি না, আমরা ইলিশ পাচ্ছি না। আমরা এবার কি করব? আমরা তখন তৈরি করছি কি, আমরা ল্যান্ডের ভেতরেই তৈরি করছি পুকুর টাইপের ফিশারি, রিজার্ভার মতো, যেখানে আমরা নোনা জল আবার ঢোকাচ্ছি, যেখানে নোনা জল সুইট ওয়াটার মিশিয়ে একটা সুন্দর একটা জায়গা তৈরি করছি, যেখানে আমরা মাছ ধরবো, আমাদের খেতে আর নৌকা চড়ে দূরে যেতে হবে না, এখানেই আমরা মাছ ধরে আমরা সব বিশাল বড় লোক হয়ে যাবো। যার ফলে কি হয়েছে, নয়াচরটাকে সম্পূর্ণভাবে ম্যানগ্রোভ কেটে এখানে ফিশারি তৈরি করা হচ্ছে সম্পূর্ণ। আপনারা যদি ওখানে যান দেখতে পাবেন, এবং যদি উপগ্রহ চিত্র দেখেন, গুগলে যদি দেখেন, তাহলে দেখবেন ওখানে আর কিচ্ছু ম্যানগ্রোভ নেই। তার মানে কি হয়ে যাচ্ছে, হুগলি নদী একদিকে ওই বিশাল নদীর মাঝখানে, মানে কারণ ওটা তো মাউথ অফ দ্য রিভারটা একদম তারপরেই বে অফ বেঙ্গলে পড়ছে, সেখানে একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডে কোনো ম্যানগ্রোভ নেই, সেখানে শুধু ছোট 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 প্লট কাটা ফিশারি। এবং যার ফলে এইবারে ইয়াসে যখন ঝড় হয়েছে এবং হাই টাইড হয়েছে, যখন ভরা কোটাল হয়েছে, তখন সম্পূর্ণ শুধু উত্তর দিকের একটা পোর্শন ছাড়া সম্পূর্ণ আইল্যান্ড কিন্তু প্লাবিত হয়ে গেছে। এটা একদম ওখানকার ছবি আমরা আপনাদের বলছি, পুরো সম্পূর্ণ প্রায় সাউথের দিকে পুরো আইল্যান্ডটা প্রায় প্লাবিত হয়ে গেছে। কেন প্লাবিত হয়েছে? কারণ ওখানে ম্যানগ্রোভ নেই, ওটা আটকাবার, জল আটকাবার কেউ নেই। তাহলে জল তো উপরে উঠবেই, জল যখন হাই লেভেল হচ্ছে জল তো পড়বেই আইল্যান্ডের ওপরে, পড়ে পুরো সম্পূর্ণ ফিশারিগুলো কি হয়েছে, ফিশারিগুলো ডিমার্কেটেড করা থাকে আল দিয়ে, মধ্যখানে ডিভিশনস থাকে, ওই ডিভিশনগুলোকে এক করে দিয়ে নদীর জল, ফিশারির জল সব এক হয়ে গেছে। ফিশারিতে বাচ্চা ছাড়া হয়েছিল ডিফারেন্ট ফিশেসে, সেই বাচ্চাগুলো সবটা নদীতে বেরিয়ে চলে গেছে। তার মানে ওইখানে যারা মাছের চাষ করছিল তাদের সম্পূর্ণভাবে তাদের মাছগুলো কিন্তু জলে চলে গেছে। এবং এটা স্বাভাবিক, এটা হবে, কারণ ওখানে আমরা সারা আইল্যান্ডে আপনি গেলে দেখবেন, সারা আইল্যান্ডে প্রায় ওখানে গাছ নেই এমন অবস্থা। ওখানে কয়েকটা মাত্র গাছ রেখেছে, বাকি কিছু গাছ নেই, সব কেটে, মানে একটা ছোট জায়গা পেলেও ওখানে ফিশারি করে ফিশিং করবে। তাহলে এই যদি লোভ বাড়তে থাকে মানুষের, ক্রমশই যে লোভ বাড়ছে, তার থেকে কিন্তু নিস্তার পাওয়া খুব মুশকিল।
এর পরের ছবিটা দেখুন, এইটা হচ্ছে বাঁদিকের ছবিটা যেটা রয়েছে, বাঁদিকের ওপরের ছবিটা, এটা ঘোড়ামারা আইল্যান্ডের ছবি। এখানে আমরা গেছিলাম আগের বছরে, এবারেও যাব। ঘোড়ামারা আইল্যান্ডটা আহ, একদম প্রায় ছোট হতে হতে হতে, এটা আমাদের মানচিত্রতেও আছে, এখানে দেখানো সম্ভব হয়নি, পরে আমরা অবশ্যই ছবিতে দেখাবো যে আইল্যান্ডটা কিরম ভাবে ছোট হয়ে গেছে, অল্প হয়ে গেছে, এবং পাশটা দেখবেন কিরম ভাবে ইরোশনটা হচ্ছে। এখানে একদিকে হুগলি নদী, এপাশে হচ্ছে মুড়িগঙ্গা নদী, এবং এটা কিন্তু ওয়াইড মাউথ, অ্যাকচুয়ালি কিন্তু মাউথ অফ রিভার হুগলি বা আমাদের ভাগীরথী হুগলির মাউথ যদি হয় সেটা হচ্ছে এই জায়গাটা। তার মানে এখানে তো ইরোশন হতে বাধ্য। এই বেড়ে যদি আমি আজকে ম্যানগ্রোভ না লাগাই, এই বেড় যদি ভেজিটাল কাভারের আন্ডারে না থাকে, কেউ এই আইল্যান্ডকে বাঁচাতে পারবে না। একবার কথা হচ্ছিল ওপরের দিকে কিছু ম্যানগ্রোভ প্লান্টেশন হয়েওছে, সেদিকটা বেঁচেও আছে, কিন্তু যেখানে ম্যানগ্রোভ নেই সেখানে এটা বাঁচানো সম্ভব নয়। নিচের ছবিটাই দেখুন, এটা হচ্ছে বকখালি বিচ। বকখালি বিচ, হেনরি আইল্যান্ড, বকখালি আপনারা জানেন, নামখানা আর একটি জায়গা। এবারও কিন্তু ইয়াসেও প্রচুর ক্ষতিগ্রস্ত, মৌসুমী আইল্যান্ড এবং নামখানা, এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের বিচ আছে। এবং ট্যুরিজম খুব, ট্যুরিজম হয়েছে, ট্যুরিজম খুব ভালো একটা জায়গাকে ডেভেলপ করার জন্য, ট্যুরিজম ইজ ভেরি গুড, কিন্তু ট্যুরিজমটা আমি কিভাবে করব সেটা মাথায় রাখা উচিত। ট্যুরিজমে আমি যদি কলকাতার মানে সমস্ত বিলাসবহুল একটা ব্যাপার আমি যদি সেই জায়গায় গিয়ে সুন্দরবনেই পেতে চাই, আমার এসি ঘর চাই, আমার সুইমিং পুল চাই, তাহলে কিন্তু খুব অসুবিধাকর। এবং এই ট্যুরিজমের মাসুল গুনতে হচ্ছে কিন্তু এই জায়গাগুলো। আজকে এবারে গোসাবার পক্ষীরালয় একদম মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ট্যুরিজম যদি তোমরা ম্যানেজড ট্যুরিজম হয় তাহলে কি হতে পারে। একদম ওপরের একটা খুব দুঃখজনক একটি ছবি, ওপরের ছবিতে দেখানো হচ্ছে একটি ডলফিন মরে পড়ে আছে, শুশুক ডলফিন মরে রয়েছে, এবং এর মৃত্যুর কারণ মেনলি হচ্ছে যে নাইলনের নেট ব্যবহার করা হচ্ছে এখন। সেই নেটের জন্য কি হচ্ছে, এই নেটগুলো দিয়ে যখন ওরা মাছ ধরে, আমি পড়ছিলাম একটা জায়গায়, ডলফিনরাও কি করছে, ওরাও তো মাছ পাচ্ছে না, মাছ যদি কমে যায় নদীতে, তাহলে এই বড় ডলফিনের তো প্রচুর মাছ চাই, তো মাছ পাচ্ছে না, তখন ওরা কি করছে, যখন জাল ফেলছে মানুষ, ওরা তলায় ঢুকে যাচ্ছে, গিয়ে এই যে জালের ভেতরে যে মাছগুলো রয়েছে, ওরা তলায় গিয়ে ওরা ভাবছে সেই সেই মাছ ওরা খাবে, এবং এই করতে গিয়ে কি করছে, জালে আটকে যাচ্ছে, প্রচুর ডলফিন মারা গেছে। এবং এই এখানে একটা বিচ্ছিরি ভাবে রয়েছে, একটা পাড়ে ভেসে রয়েছে ডলফিন, এবং এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল, এটা মাথায় রাখবে, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল ডলফিন। তার তলার যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে মানুষের ছবি। এই যে মানুষ, 50 লক্ষ মানুষ থাকে সুন্দরবনে, 50 লক্ষ মানুষ, এবং এই মানুষের সংখ্যা, জনসংখ্যা কিন্তু বেড়ে চলেছে, জনসংখ্যা বেড়ে চলেছে। এবং এই যে ছোট ছোট আপনারা দেখবেন লঞ্চ ঘাটগুলোয় কত রকমের, এখানে একটা ছোট্ট ছবির ভেতর আপনি দেখুন, নৌকা রয়েছে, ট্রলার রয়েছে, ট্যুরিজম বোট রয়েছে, সবই রয়েছে ওখানে চলছে। এবং এই যে যেখানে মানুষ নামছে, কিভাবে নামছে, কত ভালনারেবল কন্ডিশনে আছে, কিন্তু এইভাবেই নামছে। এবং এই নৌকাগুলোয় কত যে মানুষ যায়, কোনো পারমিসিবল মানে নাম্বারস নেই, কিন্তু নৌকার একটা বওয়ার ক্ষমতা আছে, তো নৌকাতে কত লোক চড়বে, এখানে কিন্তু নৌকা মানুষ চড়ার কোনো লিমিট নেই। শুধু মানুষ নয়, এখন যেটি অ্যাড হয়েছে সেটা হচ্ছে টু হুইলার্স, মোটর বাইক, প্রচুর পরিমাণে। আগে যেমন সাইকেল ছিল, এখন সাইকেল টাইকেল না, সব মোটর বাইক, পরপর মোটর বাইক, মানে মানুষ চাপছে, মোটর বাইক চাপছে, ছাগল চাপছে, গরু চাপছে, একটু ওপরের আপস্ট্রিমে তো আমরা দেখেছি ট্রাক্টর চাপছে, বড় বড় গাড়ি চাপছে, সবাই নৌকো চড়ে পার হচ্ছে। তো এই যদি নৌকো চড়ে এতজন যায়, তো এই তো যদি ভরাডুবি হয় তখন তো ক্যাজুয়ালিটি হবেই, এটা তো কিছু বলে লাভ নেই। তো এই হচ্ছে, এই যে থ্রেডস গুলো কিন্তু সুন্দরবনের খুব ক্রমশ এগুলো বেড়ে উঠেছে। একেবারেই তাই, সত্যি, মানে জীব বৈচিত্র্য যে কতটা সংকটে মানুষ ফেলে দিতে পারে, সুন্দরবন তার একটা বেস্ট এক্সাম্পল। কি অবস্থায় মানে রয়েছে, মানে এই যে একটা সংখ্যা বলছে যে প্রায় 45 লক্ষ মানুষ সুন্দরবনে, এবং এর মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, 12 লক্ষ মানুষ ডিরেক্টলি মাছের উপর নির্ভরশীল। তাহলে ভাবুন অবস্থাটা কীরকম। তো এইবার যেটা দাঁড়াচ্ছে যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ক্ষতিটা কোথায় হচ্ছে।
সুন্দরবনের বহু দ্বীপ আছে যেগুলি নদীর জলতল থেকে 9 ফুট নিচে অবস্থিত। একবার চিন্তা করুন, এই 9 ফুট নিচে চলে গেছে, দ্বীপটা কিন্তু দ্বীপের জায়গায় আছে, ওর ওপরে পলিটা জমতে দেওয়া হয়নি। যে পলিটা দ্বীপের ওপর জমা উচিত ছিল সেই পলিটা নদীতে গিয়ে পড়ছে, পড়তে পড়তে এই পলিটা দ্বীপ থেকে আরো 9 ফুট উপরে উঠে গেছে। তাহলে কি অবস্থায় আমরা রয়েছি। এইখানে ওই যে একটু আগে বলছিলাম যে ফ্লাকচুয়েশন অফ ওয়াটার, রেগুলার ফ্লাকচুয়েশন অর্থাৎ জোয়ার এবং ভাটার মধ্যে এই যে 15 থেকে 16 ফুটের জলের যে উচ্চতার ব্যবধান, এই উচ্চতার ব্যবধান অনুযায়ী যদি এই জলটাকে একটু জায়গা দেওয়া হতো পাড়ের দিকে দ্বীপের দিকে যাওয়ার, তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না। সেটা করার আগেই দ্বীপের চারদিকে আমরা অর্থাৎ এমব্যাঙ্কমেন্ট দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার দ্বীপ উদ্ধার করেছি। এবার স্বাভাবিকভাবেই জল ধাক্কা মারছে, আমরা চিৎকার করছি যে ব্রিক এমব্যাঙ্কমেন্ট, কংক্রিটের এমব্যাঙ্কমেন্ট দাও। এই 3500 কিলোমিটারের মধ্যে অন্তত পক্ষে প্রায় 2500 কিলোমিটারকে যদি পাকা না করে দেওয়া হয় তাহলে সুন্দরবনের মানুষ আর বাঁচবে না। সুন্দরবনের মানুষ বাঁচবে না, সুন্দরবন বাঁচবে না। এই দুটোর মধ্যে আজকে আমাদের বেছে নিতে হবে কারা থাকবে আর কারা সরবে। আমি আজকে শহরে বসে আমি নিশ্চয়ই এটা চাইবো না যে সুন্দরবনের মানুষ সুন্দরবন থেকে সরে যাক। আবার আমি এটাও চাইবো না সুন্দরবনের মধ্যে শুধু সুন্দরবনের মানুষই থাকুক, জঙ্গলটা সরে যাক। চয়েসটা এখানে খুব সেন্সিটিভ। আমাকে ভাবতে হবে যে এমন একটা কিছু যাতে আমি দুটোকে রেখে চলতে পারি, এবং এই দুটোকে রেখে চলা যায়। এখানে যেমন এই যে ব্রিক এমব্যাঙ্কমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ চিৎকার করলে হবে না, জলের ধাক্কাটাকে সামলানোর মতো ক্ষমতা এই বাঁধগুলোর আছে কিনা, বাঁধের তলায় যে জমিটা আছে সেই নরম কাদাটার আছে কিনা সেটা তো আমায় দেখতে হবে। যে 1830 সালে ব্রিটিশ সার্ভে অফিসার দুজন, ড্যাম্পিয়ার এবং হ্যাজেস, এরা সুন্দরবনের একেবারে সাগরদ্বীপ থেকে উত্তর পূর্ব দিকে একটা ড্যাম্পিয়ার হজেস লাইন দিয়ে সুন্দরবনের সীমানা নির্ধারণ করে দিলেন। এবং এই সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া ছিল যে এখান থেকে যে সমস্ত জলগুলো গেছে, যে টাইডাল চ্যানেলসগুলো যেগুলো রয়েছে সেগুলোর স্যালিনিটি কীরকম। যদি দেখা যায় স্যালিনিটি আছে বা স্বাভাবিকের থেকে বেশি, তাহলে কিন্তু সেগুলোকে আমরা ওই লাইনের মধ্যে টেনে এনে এই ড্যাম্পিয়ার হজেস লাইন সুন্দরবনের উত্তর সীমানা রচনা করলাম। এইবার এটা করার পরে আমরা কি করলাম, এবার শুরু করলাম বাদ দিতে। এবার দেখুন অবস্থা, এটা হচ্ছে সুন্দরবনের ফার্স্ট রিক্লেমড আইল্যান্ড which is very famous in respect of religious content, সাগর আইল্যান্ড, যেখানে কপিলমুনির মন্দির, এবং বলা হয় একেবারে গোমুখ থেকে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার উৎস এবং মোহনা, প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। এবং সেই দ্বীপ হচ্ছে সাগর দ্বীপ, যেখানে আজ ম্যানগ্রোভ 2 বর্গ কিলোমিটারও নেই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এবং এখানে জনসংখ্যা প্রায় 2.5 লক্ষ। এই হচ্ছে তার অবস্থা। এরপর কি হলো, এই আয়লা হলো, বুলবুল হলো, আমফান হলো, ইয়াসের সামুদ্রিক জলোচ্ছ্বাস হলো। এবার তড়িঘড়ি কাজ শুরু করতে হবে। যে সমস্ত জায়গাগুলোতে কাদার বা মাটির বাঁধ ভেঙে নোনা জল এগ্রিকালচারাল ল্যান্ডে বা আইল্যান্ডের ভেতরে প্রবেশ করেছে, সেই জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য কি ব্যবহার হচ্ছে, জেসিবি ব্যবহার করা হচ্ছে এখন নতুন কায়দা। এ কি করছে, এ তো মাঠ ঘাট জল কাদা ভেঙে ঢুকে পড়ছে, ঢুকেও সামনে দেখছে না কোথাও ম্যানগ্রোভের কোনো সিড আছে কিনা, কোথাও ম্যানগ্রোভের কোনো চারা গাছ রয়েছে কিনা, ইভেন কোনো বড় গাছও আছে কিনা।
পুরো মাটি থেকে তুলে সমস্ত তলা থেকে সমস্ত কিছু তুলে ওই বাঁধের উপর একটা চাপড়া ফেলে দিচ্ছে। এবং এইটা যখন যেখান থেকে যায় সেখানকার মাটিকে এত ডিস্টার্ব করে যে পরবর্তীকালে 2-3টে জোয়ারে ওই মাটি সরে যাচ্ছে। তাহলে ভাবুন যে কোন জায়গাটায় রয়েছি আমরা। এটা হচ্ছে লোক দেখানো একটা কাজ, যেখানে দেখাচ্ছে একটা যন্ত্র রোবটের মতো এসে মুহূর্তের মধ্যে সব কিছু পাল্টে দিচ্ছে এবং সমস্ত গ্যাপ ফিল করে দিচ্ছে। ব্রিচিং অফ এমব্যাঙ্কমেন্টের কোনো সাইন কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু এটা হচ্ছে, এটা হবে। গত 3টে বছরে 2019, 20, 21 3টে বড় প্রাকৃতিক দুর্যোগ, যেখানে বিপর্যয় ডেকে এনেছে। প্রাকৃতিক দুর্যোগ হবে, কিন্তু সেটাকে বিপর্যয়ে আমরা কনভার্ট করবো কিনা সেটা তো আমাদের উপর নির্ভর করছে। আমরা তাই করছি, মানুষকে রাস্তায় নামিয়ে আনা হচ্ছে, সাধারণ মানুষকে, যারা এখানকার দ্বীপবাসী বহুদিন ধরে বংশ পরম্পরায় রয়েছে, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছেন ব্যাগ হাতে করে, দুটো খাবারের জন্য, দুটো প্যাকেটের জন্য। আমরা ওদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছি। এর জন্য দায়ীটা কে? এর জন্য দায়ীটা আজ থেকে 10 বছর আগেও কলকাতার বাজারে চিংড়ি মাছ কয়েকটা সিজনে পাওয়া যেত। আজকে চিংড়ি মাছ প্রত্যেক দিন আপনি বাজারে পাবেন। এক্ষেত্রে সুন্দরবনের কন্ট্রিবিউশনটাকে আমরা কখনো চিন্তা করি যে কোত্থেকে আসছে? অথচ দাম কিন্তু কম নয়। ওরা এই দামের জন্যই 300-400 টাকা কেজি যেটা আমরা কিনছি, ওটা হয়তো 150-200 টাকায় বিক্রি করছে। এই হিউজ যে টাকাটা ওদের কাছে অনেক টাকা, ওরা চাষের জমিগুলোতে নোনা জল ঢুকিয়ে চিংড়ির চাষ করছে। তার কারণ 1 বিঘা জমি থেকে 4-5 মণ ধানে ওদের কোনো কাজেই আসবে না। আর সত্যি কথা, এখন চালটা খুব ইজিলি অ্যাভেলেবেল। ওরা আর কিছুদিন পরে সমস্ত চাষের জমিগুলোকে কিন্তু আস্তে আস্তে মাছের ভেড়িতে পরিণত করবে। এবং আমরা দেখব এটা কি করে, কোন প্রশাসন বা কোন সংস্থা এটাকে আটকাতে পারে। এই হচ্ছে সুন্দরবনের ভবিষ্যৎ। আমরা এই রিসেন্ট কতগুলো জায়গায় গেছি, সাগরদ্বীপ গেছি, কুমিরমারি গেছি, নামখানা গেছি, বিভিন্ন জায়গায় গেছি। আপনি ভাবতে পারবেন না, এই যে গৃহপালিত পশু যে গরুগুলো জল খাওয়ার পর্যন্ত জল নেই। নোনা জল খাবে কি করে? যে গরুগুলোকে এখানকার মানুষ লালন পালন করেছে নিজের বাচ্চার মতো করে, তারা 1000 টাকায় দুগ্ধবতী গরুকে বিক্রি করে দিচ্ছে। বলছে চোখের সামনে এটা দেখতে পারবো না যে আমার গরুটা জল না খেতে পেয়ে মরে যাচ্ছে। বলে 1000 টাকায় যে গরুটার অ্যাকচুয়ালি দাম হয়তো 10, 12, 15 হাজার টাকা, সেটা তারা 1000 টাকায় বিক্রি করে দিচ্ছে। তাহলে কোন অবস্থাতে আমরা নিচে? চারপাশে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে নোনা জল কত দূর দিয়ে এসছে। আর এই গরুটার চেহারাটা খালি দেখুন। ফলে কি হবে? ফলে এইবার যেটা করা খুব দরকার, পুরনো কলকাতার গল্প, আজকে কিছু স্কিম আমরা দেব। আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমরা দীর্ঘদিন ধরে আমরা গেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষের সাথে মিশেছি, পরিবেশটাকে বোঝার চেষ্টা করেছি। আমরা যেটা চাইছি, যেভাবে সুন্দরবনের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্কিম হওয়া উচিত, সেটা আমরা এবার এটাতে আসছি। আপনাদের একটা কথা বলে রাখি, এত যে আমরা চেঁচাচ্ছি না, এটার মেজর কারণ কিন্তু আমাদের নিজেদেরও একটা ভয় আছে। এই যে দিয়ে দেখছি যখন এরা যে জল পাচ্ছে না, একটা মানুষ রয়েছে খাবার জল পাচ্ছে না, মিষ্টি জল পাচ্ছে না, অথচ চারিদিকে জল। এ কিন্তু আমাদের কলকাতাবাসীদেরও কিন্তু এটা হতেই পারে। কারণ মাত্র কাকদ্বীপ কতটা এখান থেকে? 80 কিলোমিটার, 90 কিলোমিটার, আচ্ছা ধরে নিন 100 কিলোমিটার দূর। মাত্র 100 কিলোমিটার দূরে কিন্তু আজকে এই অবস্থায় মানুষ রয়েছে। এবং এই যে জল যদি বাড়ে, আমাদের যদি ভাগীরথী হুগলি, আমাদের হুগলি নদী কলকাতার পাশের যা অবস্থা, আমরা একবার লঞ্চ নিয়ে গিয়েছিলাম, আমরা চন্দননগর অব্দি যেতে পারিনি, ফিরে এসেছি। কারণ এত সেডিমেন্টেশন হয়েছে, নদীর খাত এত শ্যালো হয়ে গেছে। এবার এই জল যদি আমাদের ঘাড়ে পড়ে, তাহলে বুঝতে পারছেন আমাদের কি হবে। ওরা তো অনেকদিন টিকে আছে, আমরা 2 মিনিটও টিকতে পারবো না, এইটুকুনি বলতে পারি। যাই হোক, প্লান্টেশন, ওই জন্য প্লান্টেশন প্রত্যেককে রেসপন্সিবলি
এই কথাটা আমি বারবার বলছি, দায়িত্বর সঙ্গে দায়িত্ব নিয়ে আমাদের প্লান্টেশন করতে হবে। এবং এছাড়া আরো কিছু আমরা চিন্তা করেছি, কারণ শুধু প্রবলেমস বললে হবে না, প্রবলেমস তো আছেই। কিভাবে এই প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যায় কিছু ভাবে, মানে অ্যাকচুয়ালি তো করা মুশকিল, কিন্তু তা হলেও যে কিছু কিছু স্কিম আছে, এখন থেকে যদি প্রত্যেকে সিরিয়াসলি কিছু কাজ করে, তবে যদি এই সুন্দরবনকে একটু ম্যানেজ করা যায় এবং আখেরে আমরাও যাতে তার ফলটা পাই। তার ভিতর প্রথম যে কাজটা করা উচিত, প্রধান কাজ যেটা করা উচিত, সেটা হচ্ছে একটা ডিটেল ম্যাপ করা উচিত, ডিটেল ম্যাপিং, মানে ডেটাবেস জেনারেট করা উচিত। আজকে যদি কেউ প্ল্যান করতে যায়, কোনো একটা জায়গার যদি প্ল্যানিং এর প্রয়োজন হয়, যেই প্ল্যানিং করুক না কেন, তার যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে একটা হোলিস্টিক একটা ডেটাবেস। মানে আমার এই সম্পূর্ণ সুন্দরবনের আমার ডেটাবেস চাই, মানে এখানে ফিজিক্যাল কন্ডিশনস, এখানে সোশিও ইকোনমিক কন্ডিশন, এর ডেটা চাই। প্রপার ডেটাবেস ফর স্যালিনিটি, কতটা স্যালিনিটি বেড়েছে, স্যালিনিটির ডেটা চাই। সেডিমেন্টেশনের ডেটা চাই, যে নদীগুলো আমরা যে বলছি সেডিমেন্ট আছে, আমরা দেখছিও, কিন্তু এটার কোয়ান্টিফিকেশন চাই, এটা কোয়ান্টিটিটা। একটা সেডিমেন্ট মনিটরিং স্টেশন আমাদের সুন্দরবনে দেখছে, সুন্দরবন কেন, সারা ওয়েস্ট বেঙ্গলে কটা আছে এবং কটা অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে কাজ করে, সেটা নিয়ে প্রশ্ন আছে। নদী কত পলি নিয়ে আসছে, সেই সেডিমেন্টেশনের ডেটা কই? স্যালিনিটি, নদীর জল কতটা লোনা হচ্ছে, তার ডেটা কই? গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, এই যে গ্রাউন্ড ওয়াটার আমরা রোজ তুলছি, চাষের জন্য জল তোলা হচ্ছে নিচ থেকে, এটার ফলে যে আমার গ্রাউন্ড ওয়াটারের কতটা ক্ষতি হচ্ছে, এই যে আর্সেনিক এবং ফ্লোরাইডের কন্টামিনেশন হচ্ছে, এর ডেটা কই? সি লেভেল চেঞ্জ, নামগুলো খুব গালভরা, কিন্তু কতটা চেঞ্জ হচ্ছে, সি লেভেলের কিরকম চেঞ্জ হচ্ছে, কতটা, কত মিটার, কিভাবে আমরা স্কেলটা তৈরি করছি, ডেটা নেই। ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, একটা প্রপার ল্যান্ড ইউজ ল্যান্ড, কিভাবে জমি, কিভাবে এই যে জমিটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, জমিতে কোথায় কোথায় বসবাস হচ্ছে, কতটা চিংড়ির চাষ হচ্ছে, কতটা চাষ হচ্ছে, কতটা হোমস্টে তৈরি করা হচ্ছে, কতটা ট্যুরিজমের জন্য দেয়া হচ্ছে, কতটা এমনি বাড়ি তৈরি করা হচ্ছে, কোথায় রয়েছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ডেটা চাই, রিসেন্ট ডেটা চাই, যে এখন এই যে এক একটা বড় বড় বিপর্যয় আসে, এরপরে যে চেঞ্জ ওভার হয়, এই যে চেঞ্জ হয়ে যায়, কনফিগারেশন চেঞ্জ হয়, তার ডেটা কই? তাহলে এই একটা বড় ডেটাবেস কিন্তু দরকার প্রথম কোনো প্ল্যানিং এর জন্য, একটা সাস্টেনেবল প্ল্যানিং এর জন্য। অনেস্ট ডেটা, অ্যাকিউরেট ডেটা আমাদের প্রয়োজন প্রথমবার। দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ জোনস বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট লো ওয়াটার লাইন ফর ম্যানগ্রোভ প্লান্টেশন। ম্যানগ্রোভ কোথায় আমি প্লান্ট করব? আমরা যে প্লান্টেশন, ম্যানগ্রোভ প্লান্টেশন অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেসে কিন্তু এই বীজ আসে, বীজগুলো এই মাড ফ্ল্যাটে পড়ে এবং ওরা নিজের থেকেই জার্মিনেট করে। কিন্তু আজকে আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যে আমাদের প্লান্টেশন করতে হচ্ছে ম্যানগ্রোভ, কিন্তু ম্যানগ্রোভ আমি কোথায় প্লান্টেশন করব? কোন ম্যানগ্রোভ? আমি আজকে বলেছি কত রকমের প্লান্ট আছে, আমি তো খুব ওপর বলেছি, আরো এর ডেপথে যাওয়া প্রয়োজন, যে কোন ধরনের বীজ, কোন ধরনের গাছ আমরা কোন জায়গায় দেব, এবং তার জন্য কিন্তু আমাদের সেই জায়গার মাটি, সেই জায়গার জল, সেই জায়গার উচ্চতা, তার ক্লাইম্যাটিক কন্ডিশন, এগুলো সবই পরীক্ষা করার প্রয়োজন আছে। এবং এই যে হাইয়েস্ট এবং লোয়েস্ট ওয়াটার লাইন, মানে জোয়ারে কতটা জল উঠছে এবং নিচে যখন চলে যাচ্ছে ভাটার সময় কতটা নিচে চলে যাচ্ছে, এই যে জোনটা, যেখানে সমানে ওঠা নামা করছে জলটা, এই জোনটাকে আইডেন্টিফাই করতে হবে। জোন আইডেন্টিফিকেশনের পরেই স্পিসিস আইডেন্টিফিকেশন করতে হবে, স্পিসিস আইডেন্টিফিকেশনের পরে প্লান্টেশন হবে, এবং প্লান্টেশন করে না, প্লান্টেশনের দেখভাল করতে হবে, মেনটেন করতে হবে, প্রতিটি মানুষকে রেসপন্সিবলি গাছগুলোকে বাঁচাতে হবে। আজকে গাছ পুতলাম, কালকে গাছ আমায় ফল দেবে না। এত দিন ধরে আমরা বৃক্ষচ্ছেদন করছি, এত দিন ধরে আমরা নির্মূল করে দিয়েছি, একদিনে গাছ আমাদের ফল দেবে না। কিন্তু আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে, জায়গা দেখে বুঝতে হবে কোন জায়গায় কিভাবে আমরা করলে তাড়াতাড়ি এর ফল পেতে পারি। একদমই তাই। আমরা আসছি পরের গুলোতে, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি কদিন আগে আমার ক্যালকাটা ইউনিভার্সিটি আমার পিএইচডি গাইডের সাথে কথা বলছিলাম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি ভাবছো, মানে আমাদের থেকে বেশি বড় নয়। তো বলছে, দেখ জয়ন্ত, বলছে যে অ্যাকচুয়ালি কিন্তু কোনো ডেটা নেই,
যে ডেটাটা না হলে আমরা কাজ করতে পারবো না, সেই ডেটাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নেই। ফলে যেটা সমস্যা হচ্ছে, যদি ডেটাটা না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট স্কিমটা কী হওয়া উচিত। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা থেকে শুরু হয়েছে। তো এইবার আমরা যদি খুব স্বার্থপর হই, আমি আমি কলকাতায় থাকি, এবং এটা তো আপনারা মানবেন যে সুন্দরবন যদি না থাকে তাহলে কলকাতার অবস্থাটা কি হবে। এটা দুরকমভাবে কল্পনা করা যায়। সেই ৪৫ লক্ষ লোক যারা সুন্দরবনের ওপর নির্ভরশীল, তারা কলকাতার দিকে আসতে বাধ্য হবে। তাদের প্রথম টার্গেটই হবে কলকাতা। আর দুই, যদি ওই ঝড়ঝাপটা সহ্য করার ক্ষমতাটা যে গাছগুলো নিয়েছিল সে যদি না থাকে, তারপরে আমাদের উপর দিয়ে কোন ঝড়ঝাপটাটা বয়ে যাবে সেটা আমরা সহ্য করতে পারবো তো। ফলে এইটা যদি আমি কল্পনা করি, তাহলে কিন্তু একটা ইন্ডিকেশন কিন্তু ও দিয়েছিল, সেটা হচ্ছে যে গতবারের আমফানটা কলকাতার উপর দিয়ে যখন ঢুকে বেরিয়ে গেল, প্রায় ২৬,০০০ গাছকে ফেলে দিয়ে চলে গেল, তখন কিন্তু আমাদের টনক নড়েছিল যে সুন্দরবন কতটা সহ্য করে। তো যাই হোক, সেটা হচ্ছে যে এইবার যেটা বারবার বলছে যে হ্যাঁ, কনস্ট্রাকশন অফ, আমরা ম্যানেজমেন্টের জায়গাটা আসি। স্বর্ণালী শুরু করেছিল যে ডেটাবেসের মধ্যে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার নিয়ে বলছিল, সত্যি কথা তাই। এরই আমরা রিক এমব্যাঙ্কমেন্ট করবো না আর্দান এমব্যাঙ্কমেন্ট করব, সেটা আমাদের একটা জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের চিন্তা করতে হবে। সুন্দরবনের লোক যারা বসবাস করে দ্বীপগুলিতে তারা একটা ভাবে বলবে। কিন্তু এটা তো ঠিক, কোথায় ক্ষয় হচ্ছে দ্বীপটা, মাটির গভীরতা কত, ভূমির ঢাল কত, জোয়ারের জলের উচ্চতা কত ওঠে ম্যাক্সিমাম, এগুলিকেও তো কনসিডার করে আমাকে ঠিক করতে হবে যে আমি আর্দান এমব্যাঙ্কমেন্টটা, ইভেন ব্রিক এমব্যাঙ্কমেন্ট, আমি কোন জায়গাটাতে দেবো, বা যে জায়গাটা দিয়েছি সেটা ঠিক আছে তো, সেটা তো একেবারে ঠিক নেই। তাহলে ওখান থেকে আমার কতটা সরতে হবে, নিয়ম অনুযায়ী তো আমাকে ৫০০ মিটার সরে যাওয়া উচিত। এই ৫০০ মিটারের যদি নিয়মটা আমি যদি মেনটেন করতে চাই, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, তাহলে সুন্দরবনের এই ৫৪টা দ্বীপের অর্ধেক দ্বীপেই ছেড়ে দিতে হবে মানুষকে, একেবারে খালি করে দিতে হবে। সেটা এই মুহূর্তে সম্ভব নয়। স্মল ফিশারিজ অ্যাট দ্য বটম অফ দ্য মার্জিনাল এমব্যাঙ্কমেন্টস শুড বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। নদীর পাশে এমব্যাঙ্কমেন্ট আর তার পেছনেই ফিশারিজ, এবং এই গর্ত করে 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 একবারে ভেরি করে চাষ হচ্ছে, ফলে দ্বীপটাকে ক্রমশ নিচু করে দেওয়া হচ্ছে। আমরা এবার একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, প্রায় ১.৫ ঘন্টা সময় যেতে চললো। তাহলেও আমি বলছি আর একটু সময় থাকুন, এবং শেষ পর্যন্ত দেখবেন যে আমরা কোন জায়গাটায় পৌঁছতে চাইছি। ফলে বাঁধের ওই পারে যেখানে মানুষ থাকে, সেখানে এই ধরনের ফিশারিজগুলো বা ভেরিজগুলো যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে, চলবে না, করা যাবে না। উইথড্রল অফ গ্রাউন্ড ওয়াটার ফর ইরিগেশন পারপাস নিডস টু বি রেস্ট্রিক্টেড। অর্থাৎ এই যে কন্টামিনেশন হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের সাথে স্যালাইন ওয়াটারের, এইটাকে বন্ধ করতে হবে। কারণ একটু আগেও স্বর্ণালী যেটা বললো, সেটা হচ্ছে যে মিষ্টি জল কোথায়, এখন মিষ্টি জল সুন্দরবনের দ্বীপগুলোতে আকাশ থেকে পড়ে। নদী ১ ফোঁটা, আমাদের ভাগীরথী হুগলি ১ ফোঁটা জল, মিষ্টি জলের কোনো সাপ্লাই দিতে পারছে না। ম্যানগ্রোভ এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যেখানে অ্যাডমিক্সচার অফ বোথ স্যালাইন অ্যান্ড সুইট ওয়াটার ইজ রিকোয়ার্ড, সেটা কিন্তু হচ্ছে না। ম্যানগ্রোভ আন্ডার স্ট্রেস, এই অবস্থার মধ্যে মিষ্টি জলের যেখানে একেবারেই যোগান খুব সীমিত এবং সিজনাল, বর্ষার সময়টা ছাড়া, আমি গ্রাউন্ড ওয়াটার উইথড্র করাটা যদি বন্ধ না করি, তাহলে সেখানে স্যালাইন ওয়াটার সিপেজের মাধ্যমে ঢুকে যাবে, আরও খারাপ দিন আসছে। তারপরে আসছে এই যে আর্দান এমব্যাঙ্কমেন্টগুলো যেগুলো রয়েছে, সেই আর্দান এমব্যাঙ্কমেন্টগুলোকে এই যে মাটিগুলো তোলা হয়, সেটা হচ্ছে যে এমব্যাঙ্কমেন্টের গোড়া থেকেই মাটি তুলে এমব্যাঙ্কমেন্টের উপরে দেওয়া হচ্ছে, মানে মাছের তেলে মাছ ভাজার মতো কেস। এবং নদীতে যেমন ড্রেজিং হয়, ওই ড্রেজিং করে আবার পুরো বালিটা নদীতে ফেলে দেওয়ার মতোই এই জিনিসটা কিন্তু এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ বাঁধের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। রেগুলার মেনটেনেন্সটা কোথায়? এই যদি এমব্যাঙ্কমেন্ট, যদি আর্দান এমব্যাঙ্কমেন্ট হয়, তার উপরে ভেজিটাল কাভার কোথায়? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট স্কিমগুলো কোথায়? এগুলোকে তো আসতে হবে।
আরেকটা জিনিস হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং টেকনিক, অর্থাৎ জুট, জিওটেক্সটাইল, ওভেন, নন ওভেন, এরকম নানা রকম প্রোডাক্ট কিন্তু রয়েছে। বিদেশে এটার দারুণ এক্সপেরিমেন্ট হচ্ছে, বাংলাদেশ এবং আমাদের কাছ থেকে জুট নিয়ে যাচ্ছে, তারা এক্সপেরিমেন্ট করে সফল হচ্ছে। আমরা কিন্তু আমাদের জুট দিয়ে কোনো বাঁধকে ইটের বদলে বাঁধের উপর জুট রেখে তার ভেতরে ভেতরে গাছ লাগিয়ে এমব্যাঙ্কমেন্টকে স্টেবিলাইজ করার কোনো এক্সাম্পল আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারিনি। নট দেয়ার যে সবসময় জলটা এসে ধাক্কা মারছে লিন পিরিয়ডে, অর্থাৎ যে সময় সাউথ ওয়েস্ট মনসুনের যেমন রিট্রিটিং মনসুন, অর্থাৎ মৌসুমি বায়ু যখন পিছিয়ে শীতকালে, ওই সময় তো জলতলের এত ফ্লাকচুয়েশন থাকে না, তো তখন কেন এই কাজগুলো হয় না, হচ্ছে না? অর্থাৎ সবাই ব্রিক এমব্যাঙ্কমেন্ট, কংক্রিট এমব্যাঙ্কমেন্ট শুনে এসছে, ওটাতে গা ভাসিয়ে দিচ্ছে, কিন্তু বায়ো ইঞ্জিনিয়ারিং টেকনিক ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর মেনটেন্যান্স অফ আর্বান এমব্যাঙ্কমেন্ট, এটা নিয়ে কিন্তু কারোর কোনো ভাবনা চিন্তা নেই। 100 দিনের যে কাজগুলো হচ্ছে না, 100 দিনের কাজ, কারণ সঙ্গে সঙ্গে যখনই এই ধরনের ডিজাস্টার হলো, সঙ্গে সঙ্গে লোকেরা চলে গেল 100 দিনের কাজের জন্য। 100 দিনের কাজ কি না, বাঁধ মেরামতি করতে হবে, মাটি কাটতে হবে, তবেই 100 দিনের কাজ। কেন 100 দিনের কাজ একটু ডাইভার্সিফাই করা যায় না? একটু অন্য ধরনের 100 দিনের কাজ জেনারেট করা যায় না? যেমন নার্সারি জেনারেশন, এই যে এখন আমরা ম্যানগ্রোভ কিনবো বা অন্য অনেকেই ম্যানগ্রোভ বা অন্য গাছ কিনবে, তাদের মানে একজন কি দুজন আছে যারা আমাদেরকে অ্যাকচুয়ালি গাছটা দিতে পারবে। সারা সুন্দরবনে আর কেউ কিন্তু নার্সারির কথা চিন্তা করে না, গাছ তৈরি করার কথা কারোর মাথায় আসছে না। তারা কি চিন্তা করছে, আমি মিন ধরবো, মা বাচ্চা, এখন তো পড়াশোনা ডকে উঠেছে ডিজিটাল, এইসব লকডাউনের জন্য সমস্ত নদী দিয়ে যেখানেই যাচ্ছি দেখছি মা বাচ্চা, 3-4টে বাচ্চা মিলে শুধু মিন ধরে যাচ্ছে। কেন? গাছ তৈরি করতে কি অসুবিধা হয়? নার্সারি জেনারেশন, ভেজিটাল কভার মেনটেনেন্স নিডস টু কাম আন্ডার দ্য পারভিউ অফ দ্য স্কিম। এই যে স্কিম 100 দিনের কাজের, সেখানে কিন্তু গাছ লালন পালন করা, গাছের মেনটেনেন্স, এইটার এগেনস্টেও কিন্তু টাকা দেওয়া উচিত। গাছ মেনটেন করলে তুমি এত টাকা পাবে, এই ধরনের স্কিম সরকারের কিন্তু এখন সময় হয়েছে এই সমস্তগুলো নিয়ে ভাবার। অল্টারনেটিভ লাইভলিহুড জেনারেশন ফর উইমেন, এই মহিলাদের চলেছে কাঁকড়া ধরতে 1200 টাকার জন্য, সারা মাসে 1200 টাকা রোজগার করে, সে চলে যাচ্ছে বাঘের মুখে, একদম কাঁকড়া ধরতে সে চলে যাচ্ছে দৌড়ে, কিন্তু তার কি মধু নিতে চলে যাচ্ছে, ওয়্যাক্স নিতে চলে যাচ্ছে। কেন তাকে অন্যান্য লাইভলিহুড জেনারেশন করতে দেওয়া হবে না? কেন আমরা অন্য আজকে টুরিস্ট স্পট যখন এখানে, তখন আমরা কেন এখানে হোমস্টে বা এখানে এসএইচজির মাধ্যমে খাবার এরকম রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত যে হোটেল এখানে পাবে না, এখানে এরাই রান্না করবে, এদের খাবারই পেতে হবে। বা এখানে আরো বেশি করে পোল্ট্রি ফার্মিং, অ্যানিমাল হাজবেন্ডারি, এপিআরি, এই যে মধু চাষ, মধু কেন সুন্দরবনের ভেতরে গিয়ে, হ্যাঁ আমি জানি কোয়ালিটি দারুণ হয়, সব মানছি, কিন্তু আমার তো রিস্কটা অনেক বেশি। আমি কেন এপিআরিটা আলাদাভাবে কোনো দ্বীপে কেন তৈরি করতে পারবো না? হ্যান্ডিক্রাফট, হাতের কিছু কাজ কেন আমরা ডেভেলপ করাতে পারবো না? অর্নামেন্টাল ফিশ কিপিং আছে, ড্রাই ফিশ, এই যে মাছকে শুটকি করে যেটা করা হয়, বিদেশে বিশাল ডিমান্ড। মাছের ক্যানিং, টিনিং, এইগুলো কেন এটা নিয়ে ভাবা হচ্ছে না? তাহলে যেগুলো চিন্তা করার কথা সেগুলো না ভেবে 100 দিনের কাজ মানেই চলে যাচ্ছে তারা মাটি কাটতে, এবং এই মাটি কাটাও আজকাল যেভাবে হচ্ছে তাতে ম্যানগ্রোভ উপড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে তো এইভাবে থাকবেই না, আর কদিন পরে আরো খারাপ অবস্থা হতে চলেছে। ইকো ট্যুরিজম কথাটা খুব মানে কি বলবো, এটাকে মানে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করা হয় আমাদের দেশে। ইকো ট্যুরিজম করা উচিত, এবং হোমস্টে গুলোকে আরো এখানে বাইরের থেকে টাকা ঢুকবেই না। কেন বাইরে কলকাতার ওনারশিপ থাকবে? ওখানে লোকেরা কেন তাদের বাড়িতে একটা ঘর, যেরকম পাহাড়ে আমরা দেখছি সুন্দর করে হোমস্টে তৈরি করেছে, কেন সুন্দরবনে হোমস্টে আজকে হবে না? আমাদেরও নিজেদেরও চিন্তা করতে হবে, সুন্দরবন বনেই আমি একবারে লাক্সারিয়াসলি থাকবো, সেখানে আমি শুধু চিংড়ি ইলিশ খাবো এবং রাত্রির বেলা কি করব তার ঠিক নেই, করে আমি এই যথেচ্ছাচার করব এবং তারপরে সুন্দরবন নিয়ে চিন্তা করব, সেটা হয় না। আমাদের প্রত্যেককে কিন্তু ইকুয়ালি আমাদের ভাবতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টকে, ইউনিভার্সিটিগুলোকে, ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট ডিপার্টমেন্ট, সুন্দরবন জিওগ্রাফি হতে পারে, জিওলজি হতে পারে, হাইড্রোলজি হতে পারে, জুলজি হতে পারে, মেরিন সায়েন্স হতে পারে, ওশানোগ্রাফি হতে পারে, সয়েল সায়েন্স হতে পারে, এগ্রিকালচার হতে পারে,
আরো অনেক কিছু, ইরিগেশন হতে পারে, আরো অনেক সাবজেক্টস আছে, সোশ্যাল ওয়েলফেয়ার হতে পারে, সোশ্যাল সায়েন্স হতে পারে, বিভিন্ন সাবজেক্ট থেকে, ডিপার্টমেন্টস থেকে আরো বেশি করে রিসার্চ হওয়া উচিত সুন্দরবনের উপর, এবং সেখানে রেগুলার অ্যাওয়ারনেস করা উচিত। এই মানুষগুলোকে জানানো উচিত যে কিভাবে অল্টারনেটিভ চিন্তা করা উচিত প্রত্যেকে, যে এখানে এতগুলো মানুষ কিভাবে থাকবে। এর পরবর্তীকালে আরো কিছু দেওয়া যেতে পারে, রেকর্ডস অফ অল ফ্লোরা ফনা, যেটা আমাদের দেশে একদম হয় না। আমি অবাক হয়ে গেছি, কলকাতার উপরে একটা প্রেজেন্টেশন হয়তো করব কলকাতার গাছের উপর, আমাদের কোনো সেই ডকুমেন্টেশন আমরা কি দেখছি, ব্রিটিশের সেই বেন্থেল করে গেছে, তারপর কোনো ডকুমেন্টেশন হয়নি। রেকর্ড অফ অল ফ্লোরা অ্যান্ড ফনা নিডস টু বি ডকুমেন্টেড অ্যাট রেগুলার ইন্টারভেল, কারণ এদের বিহেভিয়ার দেখে অনেক কিছু বোঝা যায় যে আমরা কোন জায়গায় যাচ্ছি। এদের কিন্তু বিহেভিয়ার দেখে কিন্তু বোঝা যায় যে আমরা কোন মানে একটা চরম ক্রাইসিসের মুখে দাঁড়িয়ে আছি। তো রেগুলার ডকুমেন্টেশনটা প্রচন্ডভাবে প্রয়োজন, এবং যেখানে দেখবো যে কম হচ্ছে সেখানে আমাদের কনজারভেশনের প্রয়োজন আছে। একটা পুরো পোর্টাল তৈরি করা উচিত, সব ডেটা এক জায়গায় থাকবে, ডিফারেন্ট ডিপার্টমেন্টসে থাকবে না, একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করা হোক, সব ডেটা একসঙ্গে থাকবে, সব যেখানে রিসার্চ হচ্ছে সব ডেটা একটা জায়গায় দিই, তবে না প্ল্যানিং করতে পারা যাবে। প্ল্যানিং এমনি হয় না, ট্যুরিজম অর্গানাইজড হতে হবে, প্ল্যান্ড হতে হবে, এন্টায়ার জোন শুড বি ডিক্লেয়ার্ড অ্যাজ নো প্লাস্টিক জোন। এই ডিজাস্টারের সময় প্লাস্টিক নিয়ে না কথা বলে রেগুলার টাইমে প্লাস্টিক নিয়ে কথা বলা উচিত। রেগুলার টাইমে সেটা বোঝা উচিত যে প্লাস্টিককে আমরা চেঞ্জ করে কি ব্যবহার করতে পারি সেটা নিয়ে চিন্তা করা হোক। অল দ্য স্টেক হোল্ডার্স কিন্তু ওখানে যারা থাকে তারা শুধু নয়, ভিলেজ ডুয়েলার্স আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টস আছে, এনজিওস আছে, টুরিস্ট আছে, আমরা আছি, কলকাতাবাসী আছি। উই শুড অ্যাক্ট রেসপন্সিবলি ফর সেভিং দ্য ইউনিক বায়োডাইভার্সিটি। এটা সবাইকে একসঙ্গে মিলে অনেস্টলি সততার সঙ্গে কাজ করতে হবে। যে কথাটা সততা কথাটাই হয়তো এখন মানে ওটাই এক্সটিংক্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। তো এইটা নিয়ে করতে হবে, কারণ আমাদের নিজেদের বাঁচতে হবে। সেই কারণেই কিন্তু আমাদের সাস্টেনেবল ম্যানেজমেন্ট প্রোগ্রামস দরকার। শেষে কথা একটু বলে দিই, সেটা হচ্ছে যে একটা দুটো প্রশ্ন এসছে, আমি টাচ করার চেষ্টা করব। দেখুন, সুন্দরবনের বয়স আমরা যেটা দেখেছি ভূতাত্ত্বিক দিক থেকে 6 থেকে 7,000 বছর বয়স। হিমালয় পর্বত সৃষ্টির পর গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বয়ে পলিটা এনে এই সুন্দরবন সৃষ্টি হয়েছে। সুতরাং 6 থেকে 7,000 বছরের পলি জমা হয়ে আস্তে আস্তে তার উপর গাছ গজিয়ে হয়েছে। কিন্তু মাত্র 3টে থেকে 4টে জেনারেশনে কিন্তু আমরা সুন্দরবনকে শেষ করে দিতে চলেছি। অর্থাৎ এই যে এখন যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে গত 250 বছর ধরে সুন্দরবনকে শোষণ করার ফল। সুতরাং আজকে আমাদের ভাবতে হবে যে সুন্দরবন মানুষের জন্য, না সুন্দরবন ম্যানগ্রোভের জন্য, না সুন্দরবন উভয়ের জন্য। আমরা অবশ্যই মানুষ, আমরা নিশ্চয়ই শুধু জঙ্গলটা থাকবে মানুষ থাকবে না এটা তো চাইবো না। আমরা চাইবো দুজনেই থাকুক, কিন্তু তার জন্য একটা প্রকৃষ্ট ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকুক, যাতে সুন্দরবনও বাঁচে এবং মানুষও বাঁচে। আজকে এখানে আমরা শেষ করছি। একটা প্রশ্ন আমাকে অনুজদা করেছেন, যে সেটা হচ্ছে যে আমাদের বে অফ বেঙ্গলে কেন এত সাইক্লোন ফর্ম করে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি দেখবেন যে বে অফ বেঙ্গলের যে শেপ, সেটা আমাদের উল্টো দিকে আরব সাগর বা অ্যারাবিয়ান সি এর মতো নয়। অ্যারাবিয়ান সি যতটা স্পেস পায়, বে অফ বেঙ্গল ততটা স্পেস পায় না। সেকেন্ড থিং হচ্ছে বে অফ বেঙ্গলের গভীরতা অ্যারাবিয়ান সি এর থেকে কম। যদি সমুদ্রের গভীরতা যদি কম হয় তাহলে জল তাড়াতাড়ি উষ্ণ হবে। জল যদি তাড়াতাড়ি উষ্ণ হয় এবং সে যদি ক্রান্তীয় মণ্ডলে, অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা এবং নিরক্ষরেখার দক্ষিণে মকরক্রান্তি রেখা, এই ক্রান্তীয় বেল্টের মধ্যে, ট্রপিক্যাল বেল্টের মধ্যে যদি জলভাগ থাকে, সেই জলভাগের গভীরতা যদি কম থাকে, তাহলে সেই জলভাগ খুব তাড়াতাড়ি উষ্ণ হয়ে যাবে এবং এই উষ্ণ হয়ে যাওয়ার কারণে, উষ্ণ হয়ে যাওয়ার ফলে সেখানে ডিপ ডিপ্রেশন তৈরি হবে, লো প্রেশার ফর্ম করবে, সাইক্লোন তৈরি হবে। এই কারণেই বে অফ বেঙ্গল সব থেকে ভালনারেবল এরিয়া। সারা পৃথিবীর যতগুলো সাগর রয়েছে, মহাসাগর নয়, যতগুলো সাগর রয়েছে সেই রেসপেক্টে, এবং এই কারণেই বে অফ বেঙ্গলে এত বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়। এবং এই ঘূর্ণিঝড়টা এগোতে যত থাকে তত আমাদের সুন্দরবন
আমাদের হুগলি এস্টুয়ারি এবং টু সাম এক্সটেন্ট উড়িষ্যা কোস্ট একে অ্যালাউ করে ওর এই গর্তের মধ্যে ঢুকে যাওয়ার জন্য। আজকে আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং আশা করি পুরনো কলকাতার গল্প সুন্দরবন রক্ষা করার কাজে আগামী দিনে সদর্থক পদক্ষেপ নিতে সমর্থ হবে। রবিবার দিন বলে রাখি, আজকেই রবিবার দিন আমাদের এই সময়তেই 5টার সময়তেই জিওলজিস্ট আসবেন অমিতাভ ব্যানার্জিদা, উনি আছেন আমি দেখলাম আমাদের আজকে ইয়েতে রয়েছেন সেশনে। অমিতাভ ব্যানার্জিদা আসবেন এবং ওনাকে আমরা কিছু প্রশ্ন করব এবং ওনার মতামত আমরা নেব সুন্দরবনের প্রপার ম্যানেজমেন্টের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা স্টপ করবো।